একটা টিম যেটা অ্যাচিভ করতে পারে একজন কখনোই সেটা অ্যাচিভ করতে পারে না। আসলে সাকসেসফুল হতে আমার কাছে মনে হয় কি মানে যতটা না হার্ডওয়ার্ক দরকার তাতে বেশি আসলে ফোকাস আর ভিশন দরকার। তুমি লাইফ চিল করো, জাস্ট তোমার সাবজেক্টগুলোকে তুমি জিসটা মজার সাথে নাও। আর ক্যারিয়ার কিন্তু আসলে অনেক সময় মানে মানে রাইট প্লেসে রাইট মানুষের সাথে থাকাটার উপর ডিপেন্ড করে। সিভি আসার প্যাটার্ন দেখে বুঝতে পারতাম যে কোন ইউনিভার্সিটি ব্যাচ বাইর হয়েছে। ইন্ডিয়াকে কম্পিট করা তো অনেক দূরের কথা, আমরা ধারে কাছেও নাই। ক্যারিয়ার প্রথম 3 বছর বা 4 বছর আমরা যা শিখি, এরপরে বাকিটা হচ্ছে ওর উপরে জাস্ট আমরা পাইল আপ করতে থাকি। আজকে ভাই আমি যখন এই নিউ স্কার্টন দিয়ে যখন আসতেছিলাম, একটা বাসার গেটে আমি খুব চমৎকার একটা লেখা পড়ছি, পড়ে আমার খুব ভালো লাগছে। সেটা হচ্ছে লেখা ছিল যে জায়গা স্বল্পতার কারণে অতিথিদের গাড়ি ভিতরে পার্কিং করতে দেওয়া পসিবল হচ্ছে না। তো কথাটা পড়ে আমার আসলে খুবই ভালো লাগছে। কারণ হইতেছে আপনি দেখবেন যে অধিকাংশ বাসার গেটে লেখা থাকে রুডলি বলে দেওয়া হয় যে নো পার্কিং অ্যাভেলেবল ফর দ্য গেস্ট, এবং কথাগুলো অতিরিক্ত কঠিনভাবে লেখা থাকে আর কি। রাইট, মেসেজটা কিন্তু সেম, কিন্তু আমি একটু ডিফারেন্ট ভাবে হয়তো বা বলছি। তো এই জিনিসটা বলার পিছনে একটা কারণ হচ্ছে আমরা যখন আসলে ডেভেলপারদের সাথে কথা বলি, খুবই ন্যাচারালি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে বা ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করে, যেহেতু ব্রেন দিয়ে কাজ করে, হাইলি ট্যালেন্টেড বা হাইলি ইন্টেলেকচুয়াল পারসন টু সাম এক্সটেন্ট, তো সেই জায়গাটাতে আমি যখন ডেভেলপার হইতে চাচ্ছি বা এরকম একটা প্রফেশনে যেতে চাই, সেখানে আসলে এই হাম্বলনেসটা বা এই যে বিনয়ের যে জায়গাটা, এটা কতটুকু হেল্প করে তার ক্যারিয়ারের সামনের দিকে আগানোর জন্য ভাই? আচ্ছা, না হ্যাঁ অবশ্যই। আসলে একটা পারসেপশন যেটা যে ডেভেলপাররা আসলে কি নার্ড, সেলফ সেন্টার্ড নাকি রুড, ঠিক আছে? তো আসলে একজনের ক্ষেত্রে হয়তো কেসটা একরকম। প্রশ্ন যেটা যে আসলে এটা কতটুকু হেল্প করে সামনে আগানো, হ্যাঁ এটা আসলে অনেক হেল্প করে। কারণ আমি যত বড়ই হই না কেন, আমার আসলে আরেকজনের কাছ থেকে শেখার আছে, বা আরও স্পেসিফিকলি যখন আমি একটু সিনিয়র হয়ে যাই তখন আমার মানে প্রত্যেকে কিন্তু একটা পারসেপশন বা একটা খোলস নিয়ে চলে যে আমি বোধহয় সব জানি। কিন্তু যখন আমি আরেকজনের সাথে মিশতেছি, আমি যদি ওপেন আপ না হই, উইথ হাম্বলনেস তার কাছ থেকে না শিখি, তাহলে হয় আমাকে শুধু শো অফ করে যেতে হয়, কিন্তু আমার কিন্তু রাস্তাগুলো বন্ধ রাখতে হবে, কারণ আমি জাস্ট একটা ফেক প্রোফাইল ধরে রাখছি, আমি সব জানি। সো হাম্বলনেস ডেফিনেটলি আরেকজনের সাথে কোলাপ করার জন্য বা অন্যের কাছ থেকে এক্সপিরিয়েন্স জানার জন্য একটা আসলেই খুব প্রয়োজন। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যখন টিমে একজন একটু সিনিয়র থাকে, সে যদি ওরকম মানে নার্ড অথবা রুড হোয়াট এভার ইট ইজ হয়ে থাকে, তাহলে আসলে তার কাছে ছোটরা মানে অত তো ইজিলি যেতে পারে না। কিন্তু যদি তার পার্সোনালিটি হয়, আরে ভাইয়া চিল, কোনো অসুবিধা নেই, আরে এটা তো ব্যাপার না, আশা করে দিচ্ছি, মানে তুমি ভুল করছো এটা তো হইতেই পারে, এই পার্সোনালিটি যদি হয় নরম হাম্বল পার্সোনালিটি, এটা আসলে অনেক হেল্প করে টিম বিল্ড করার জন্য। সো ওভারঅল আমার মনে হয়, জানি না আমার ছোট অভিজ্ঞতায়, ডেভেলপাররা উইদিন দেয়ার সার্কেল হাম্বল অ্যান্ড ওয়ান্ট টু হেল্প ইচ আদার কাইন্ড অফ। বাহিরের মানুষের সাথে একটা কনফ্লিক্ট হয় হয়তো, বিশেষ করে যখন বিজনেস টিমের সাথে কাজ করে বা এখানে নন টেকনিক্যাল মানুষের সাথে টিমের ভিতরে একটা ব্যাপার যেটা না, ওইটা আসলে হাম্বলনেস না, ওইটা আসলে এক ধরনের মানে আমি অনেক জানি, আমি অনেক সেরা, বা এই বিজনেস আমি চালাই, এরকম কিছুটা হইতে পারে। যে অনেক কোম্পানিতে বা অনেক টিমে দেখা যায় যে ডেভেলপারের সাথে কিউ এর কনফ্লিক্ট আছে, ডেভেলপারের সাথে সেলস টিমের কনফ্লিক্ট আছে, ডেভেলপারের সাথে পিএম এর কনফ্লিক্ট আছে। আমি আমার আর্লি ডেইজে, I should say sorry to all my PMs, QAs, আমি একটা সময় অবশ্যই এরকম ছিলাম যে আমি সব করি, ওরা কেন এই করে না, বা ওরা মানে আমি সবই, কোম্পানি তো চালাই আমি, একজন পিএম আসলে কি করে, বা একজন এই যে আসছে অমুক ভাই তমুক ভাই যে ক্লায়েন্টের সাথে মিটিংটা করে দিচ্ছে তারা আসলে কি করে। সো এটা আসলে একেবারেই রং পারসেপশন। উইথ টাইম উইথ এজ আমি এটা রিয়েলাইজ করছি যে না, এটা আমার ভুল পজিশন ছিল। তো এইখানে আমাদের এন্টায়ার ডেভেলপার যারা আমরা আছি, আমাদের একটু হাম্বল হওয়া দরকার। যে একটা গাড়ি চালার সময় হয়তো ইঞ্জিন খুবই জরুরি, টায়ার খুবই জরুরি, কিন্তু আমার যে রেইনশিল্ড বা ওয়াইপার এটাও আসলে ইকুয়ালি জরুরি, এটা ছাড়াও পুরো জিনিসটা ফাংশন করবে না। তো এই হাম্বলনেস ওভারঅল হয়তো আমাদের এন্টায়ার আমার মতো যারা তাদের শেখার আছে আর কি। বাট ইন দ্য নাটশেল ডেফিনেটলি মানে আমাকে হাম্বল হইতে হবে, আমাকে মানে নাইস পার্সোনালিটি হতে হবে অন্যের কাছ থেকে শেখার জন্য, অন্যকে শেখানোর জন্য। এবং একটা টিম যেটা অ্যাচিভ করতে পারে একজন কখনোই সেটা অ্যাচিভ করতে পারে না অ্যাজ এ হোল। সো টিম ক্রিয়েট করতে হলে হাম্বলনেস তো ডেফিনেটলি মাস্ট। অবশ্যই।
আপনি ভাইয়া যেটা বলতেছিলেন যে আপনার ছোট অভিজ্ঞতা, কিন্তু আসলে আপনার অভিজ্ঞতা অলমোস্ট 17 বছর, আপনি সেই 2007 সাল থেকে বয়স্ক মানুষ। হ্যাঁ, অনেক বয়স্ক মানুষ, তো এটা আপনাকে দেখে হয়তো অনেকখানি বোঝা যায় না। এবং এই ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফাইনালি আপনি মনস্টার ল্যাবে এখন সিটিও হিসেবে কাজ করতেছেন। তো শুরুতে ভাইয়া আপনি ছোট করে যদি আপনার অল্প করে একটু যদি পরিচয় দেন, এইটা একটা জিনিস। আর দ্বিতীয় যে জিনিসটা জানতে চাই, এই যে 2007 সালে যখন আপনি ডেভেলপমেন্টে আসলেন, আপনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন, এবং আমার যেটা ধারণা যে তখন একাডেমিকে এমন জিনিসপত্র পড়াইতো না যে একাডেমিকে পড়াশুনো পড়েই আপনি একদম ইন্ডাস্ট্রিতে যে কাজ করার মতো অ্যাবিলিটি আপনার তৈরি হয়েছে। এদের আপনাকে হয়তো বিভিন্ন জায়গা থেকে বই পড়ে, এবং ওই সময়টাতে তো আসলে ইউটিউব ছিল না, এই বই পড়ে পড়ে যে কোড শিখছেন, এবং সেই জায়গাটাতে শিখতে শিখতে ডেভেলপমেন্টে কাজ করতে করতে আজকে এরকম একটা জায়গাতে আসছেন যেখানে আপনার একটা বড় টিম আছে। ওই সময় মানে ওই সময়ের মানুষজন কি অনেক স্পেশাল ছিল যে এত ধৈর্য ধরে, তাদের জীবনে এত ধৈর্য ছিল? আর এখন আমাদের ইউটিউব, তারপরে হইতেছে চ্যাটজিপিটি, গিটহাব কোপাইলট, এটা সেটা নানাবিধ জিনিসপত্র থাকার ফলেও আমরা দেখি যে আমাদের নাই একটা ব্যাপার যে আমি তো শিখতে পারতেছি না, আমি কিভাবে আগাবো, আমার তো মানে এরকম একটা মানে ট্রেন্ড আমরা সময় দেখতে পাই। তো আপনার ছোট করে যদি পরিচয় দেন, আর দ্বিতীয়ত ওই সময়ের এক্সপিরিয়েন্সের সাথে বর্তমানের এক্সপিরিয়েন্সের, বা আপনি যদি এখন একজন ফ্রেশার হিসেবে স্টার্ট করতেন, আপনি কিভাবে আসলে আপনার জার্নি স্টার্ট করতেন বলে মনে হয়? আমার ছোট পরিচয় হচ্ছে, আমি আসাদ মনস্টার ল্যাবে সিটিও হিসেবে আসছি বোধহয় 7-8 বছর হয়ে গেল। মনস্টার ল্যাবেই 8 বছরের বেশি আমি আসছি। আর শুরু করছিলাম আমি হচ্ছে ইভোনো নামে একটা আমেরিকান বাংলাদেশ সফটওয়্যার কোম্পানিতে। তারপরে বেশ কয়েকটা কোম্পানি চেঞ্জ করার পরে ইভোনো, বি গ্লোবাল, তারপরে কিছুদিন রিমোট জবে ছিলাম লম্বা সময়, তারপরে স্টার্ট আপে ছিলাম কিছুদিন, তারপরে আবার রিমোট জবে, তারপরে হচ্ছে আসলে মনস্টার ল্যাবে সলিউশন সিনিয়র আর্কিটেক্ট হিসেবে ঢুকছিলাম, দেন ওটা থেকে সিটিও হওয়া আর কি। আচ্ছা, সো আমাদের সময় সেই মানে 2007-এর যে সিচুয়েশন, সেখানে আসলে তখন কেবল সফটওয়্যার মার্কেটটা আসলে তৈরি হচ্ছে এরকম একটা সময়। এবং আমরা যখন পাশ করে বাইরে এসেছি তখন আসলে মানে আমার মনে আছে পাশ করার 1 বছর আগে আমার বড় ভাই যে পাশ করছে, সে সার্টিফিকেট তুলতে বা সামথিং আমার ইউনিভার্সিটি গেছে, আমি জিজ্ঞেস করছি যে ভাইয়া আমাদের আসলে ভবিষ্যৎ কি? এবং আমরা যখন 4 বছর পড়া শেষ, মানে আমার 4 বছর শেষ হবে, আমি ভাই হব, আর ভাইয়া 1 বছর আগে পাশ করে গেছে। আমার সেই বড় ভাই সে কিন্তু নার্ড এবং সেও প্রোগ্রামার। সে বলছিল শোন আসাদ, এই সফটওয়্যার কোম্পানিতে মধ্যে ঢুকবি, তারপরে হচ্ছে একটা MBA করে ফেলবি, তারপর আস্তে আস্তে এটা মানে MBA লাইনে চলে যেতে হবে, কারণ আমাদের ভবিষ্যৎ নাই। তা আমরা আসলে যখন শুরু করছি তখন সফটওয়্যার মার্কেটকে আসলে সামনে 15 বছর চাকরি করা যাবে কিনা এটা মানে কোনো ফিউচার আমরা দেখিনি। আমরা আসলে জাস্ট শুরু করছি, খুব কম অপরচুনিটি ছিল, পড়ালেখার সুযোগও খুব কম ছিল। ইউনিভার্সিটিতে আমাদের যারা টিচাররা পড়ছে তারাও তো কেবল পাশ করে বাইরে হয়েছে, তারাও এরকম না যে 5-10 বছরে একটা সফটওয়্যার মার্কেট ইন্ডাস্ট্রি দেখছে সেই অনুযায়ী পড়াচ্ছে, এরকম না। সো আমরা যখন ঢুকছি তখন কম্পিউটার সায়েন্স হচ্ছে বর্তমান যুগ, কম্পিউটারের যুগ, ওই ট্যাগের সময়। সো আমরা ফার্স্ট চয়েস দিছি কম্পিউটার, বাট বাইর হতে হতে ততদিনে বর্তমান যুগ টাওয়ারের যুগ হয়ে গেছে। তখন এই গ্রামীণ বা এদের বুমের সময় চলতেছে এবং ইলেকট্রিক্যালরা অনেক ভালো ভালো চাকরি করতেছে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এবং দেখা গেছে যে একসাথে পাশ করে বাইরে হয়েছি, আমি বাস থেকে নামতেছি, হঠাৎ করে সামনে একটা ওই যে ভক্সি নোয়া থেমে গেল, আমারই বন্ধু নামলো, আরে দোস্ত, যার সাথে হয়তো ভার্সিতে আমি অনেক কথাও বলা হয় নাই, কিন্তু রাস্তায় মাঝে মাঝে এরকম নোয়া গাড়ি আমাদের আশেপাশে দাঁড়ায় যাচ্ছে, যে কারণ তখন ইলেকট্রিক্যাল একটা বুম চলতেছে। সো এটাতে অনেক সমস্যা হয়েছে, আমাদেরও অনেক CSC গ্র্যাজুয়েট দেখা গেছে যে সফটওয়্যার লাইন ছিল অন্য লাইনে চলে গেছে, এটা লস হয়েছে। তো সেই সময়ে এটা সত্যি যে আমাদের জন্য শেখাটা মানে ইউটিউবে যে কোর্স পাওয়া যেতে পারে, বা এখন যে কোনো প্রবলেম ইউটিউবে লিখলে ইউটিউবে ওইটা নিয়ে ফুল সলিউশনই চলে আসে, কোরা, স্ট্যাক ওভারফ্লো, এখন তো চ্যাটজিপিটি কোডই লিখে দিচ্ছে। তো এইটার সাথে ওই সময়টা তুলনা করলে হচ্ছে আসলে কোনো কিছুই মানে কোনো সোর্স নাই শেখার, একমাত্র কিছু বই, এবং সেই বইগুলোতে একদম ধরো মানে সবার জন্য লেখা। সো এটা ইউএসএতে যে মানুষ তার জন্য লেখা, আমার জন্য, এবং এটা একদম সবকিছু প্রথম থেকে লেখা, মানে সফটওয়্যার প্র্যাকটিস না। এবং তখনকার বই হয়তো খুব মোটা এরকম এই মোটা, এবং এটা ধরো অর্ধেক শেষ করার পরে তারপর তুমি যেটা জানতে চাচ্ছ সেটা পাচ্ছ। প্রথম দিকে হয়তো ইন্টিজার কি এই কি এখান থেকে শুরু হয়েছে। তো হ্যাঁ, ওই সময় অনেক কঠিন ছিল। আবার অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি যে এখন আসলে ইকোসিস্টেমটা অনেক জটিল হয়ে গেছে। মানে যদি আমি আগে যদি ফ্রন্ট এন্ডের কথা বলি,
মানে আগে তো আমরা যখন শুরু করছি তখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আমরা একসাথেই করতে হতো, মনোলিথ অ্যাপ্লিকেশন, ব্যাক এন্ডে রেন্ডার হয়, ফ্রন্ট এন্ড শুধু লেটস ভ্যালিডেশন বা একটু মুভ নড়াচড়া করার জন্য কাজ হয়। তো সেইখানে আমাদের ফ্রন্ট এন্ডে আসলে কি ছিল, জাভাস্ক্রিপ্ট, jQuery, প্রোটোটাইপ জেএস, দ্যাটস ইট। ঠিক আছে, আরেকটু যারা হচ্ছে আরেকটু মানে সেক্সিনেস তাদের হয়তো মিটিওর জেএস বা এরকম কিছু ছিল। সো হ্যাঁ, যেরকম আমাদের শেখার মানে স্কোপ বা অপরচুনিটি যখন কম ছিল, পাইপ যখন কম ছিল, সেরকম ইকোসিস্টেমটা এতটা জটিলও ছিল না। আচ্ছা, এখন যেটা হয়েছে যে এখন এতগুলো বিল টেকনোলজি, এতগুলো মানে রিয়াক্টের যদি শুধুমাত্র আমরা এখন ওই যে মানে স্টেট ম্যানেজারে চিন্তা করি, স্টেট ম্যানেজারই গোনা শুরু করতে হবে আঙুল দিয়ে। তো এখন হয়ে গেছে কি, এখন জিনিসগুলো দুইটা জিনিস হয়েছে। আমরা যখন শিখছি তখন আমি যদিও হয়তো লেটসে একটা পিএইচপি ফ্রেমওয়ার্কে কাজ করতেছি, কিন্তু ওই ফ্রেমওয়ার্কে কিন্তু একদম মানে ডাটাবেস কানেক্টর ফাইল থেকে শুরু করে সব কিছু আমার চোখের সামনে দেখতেছি আমি। সো আমাদের শেখাটা হয়েছে যে আমি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করি, কিন্তু ফ্রেমওয়ার্কের বেস লাইন আমি সব জানি। ঠিক আছে, আমি একসময় এই ব্যাকবোন জেএসে কাজ করতাম, ব্যাকবোন জেএসে সোর্স কোড লাইন বাই লাইন আমার পড়া ছিল, কারণ আমি শর্টকাট ছিল না এক্স্যাক্টলি। আমাকে এটার ফাংশন কি আমি কোড দেখে বোঝাতে আচ্ছা এটার কাজ হচ্ছে হয়তো এটা এরকম। তো এইগুলোর ফলে হয়েছে কি, আমাদের সময় জায়গাটা জটিল ছিল না, সোর্স কম ছিল, আমাদের ঘেটে দেখার একটা সুযোগ ছিল। আর এখন একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার যদি এখানে পুরো জাভাস্ক্রিপ্টের প্রতিটা ফাংশন, প্রোটোটাইপ কি, এটা থেকে বোঝা থেকে শুরু করতে এখন প্রোডাকশন লেভেলে যেতে চায়, তাহলে তাকে শুধু 5 বছর পড়তে হবে। এবং মানে কাজের আউটপুট মানুষ না দেখলে কিন্তু কাজের মানে শেখার স্পৃহা থাকে না, তাই না? মোটিভেশন দেখে না, মানে কিছু একটা আমার কাজ করছে, এটা তো একটা ডোপামিন রিলিজ করে, আর ওই ডোপামিন ছাড়া শুধু আমি পড়েই যাচ্ছি তাত্ত্বিক, এটা কতক্ষণ সম্ভব? তো যার কারণে এখন হয়েছে কি, এখন অসংখ্য মানে হাউ টুলস আছে যেটা দিয়ে আমি খুব দ্রুত একটা ভালো জিনিস তৈরি করে ফেলতে পারি। অনেকগুলো টুল আছে, অনেক টুল নিয়ে ডিবেট আছে, সারাক্ষণ আমি ইউটিউবে ওগুলো দেখতে পারি। কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক উপরের একটা সারফেস। মানে জাভাস্ক্রিপ্ট এখানে, জাভাস্ক্রিপ্টের ইকোসিস্টেম এখন এখানে। সো এখন এই জন্য হয়তো ছেলে পেলেদের ভিতরে একটা খাবি খাওয়া ভাব আসছে। মানে ধরো আমি সবই করতেছি, কিন্তু আমি উপরে ফাংশন কল দিচ্ছি বা আমি রিয়েক্টের উপর লেয়ার কল দিচ্ছি, কিন্তু এই রকম একটা অ্যাপ্লিকেশন তো আমি জাভাস্ক্রিপ্ট বা jQuery দিয়ে কখনো করি নাই। সো আমার কাছে এটা একটা ম্যাজিকের মতো। এই জন্য হয়তো আমার পারসেপশন যে হয়তো মানুষের ভিতরে একটা মানে পারে সবই, কিন্তু কেন যে হচ্ছে এটা তো জানে না, যেটা হয়তো আমরা জানতাম, কারণ আমরা বেস থেকে শিখতে হয়েছে। এই জন্য হয়তো একটা ব্যাপার আছে। আরেকটা যেটা, সেটা হচ্ছে আমরা যখন শুরু করছি তখন তো একটা নিরুদ্দেশ জার্নি শুরু করছি। আর এখন যে ডেভেলপার শুরু করতেছে বা প্রোগ্রামিং হিরোতে যে কাজ শুরু করতেছে, সে তো ধরে নিচ্ছে যে আমাকে গাড়ি কিনতে হবে, বাড়ি কিনতে হবে, এই করতে হবে, এবং সব কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভিতরে সম্ভব। আমার গুগলের মতো একটা অফিস হবে, সেই অফিসের ভিতরে এই থাকবে, ওই থাকবে। সো রেদার হোয়াট আই উইল ডেলিভার, আমরা কি পাবো সেটা নিয়ে আমরা অনেক বেশি ফোকাস বলি। হয়তো শেখাটা কিন্তু মানে শেখার কিছু জিনিস খুব দ্রুত শিখতে হয়, কিছু জিনিস আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের সাথে গ্যাদার হয়। তখন এইটা নিয়ে হয়তো এখন একটা অস্থিরতা আছে, যার কারণে কোথাও গেলেই ভাইয়া এন্ড রেজাল্ট নিয়ে বেশি অস্থিরতা, টু মাচ ফোকাসড উইথ সাকসেস তো ডেফিনেটলি আসবে। ওই জার্নিটা আস্তে আস্তে এনজয় করা, জার্নিতে আস্তে আস্তে শিখতে শিখতে যাওয়ার যে বিষয়টা, সেইখানে হয়তো আমরা অস্থির হয়ে যাই যে কী ব্যাপার, আমি তো এখনও গুগল ইঞ্জিনিয়ার হতে পারলাম। গুগল ইঞ্জিনিয়ার ডেফিনেটলি হতে হবে, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে মানে একটু কামনেস হয়তো, মানে আশেপাশে এত এক্সাইটিং হয়তো জিনিসপাতি দেখে টেকে আমাদের একটা শর্টকাট নেওয়ার একটা প্রবণতা থাকতে পারে হয়তো। আর আমি এখন হলে কি করতাম, আই হ্যাভ নো ক্লু। ঠিক আছে, কারণ এখনকার যে আসাদ বাহির হতো, সেই আসাদ আর যে বাহির হয়েছিল তার ভিতরে ডেফিনেটলি কালচার, মাইন্ডসেট, অ্যাম্বিশন সব কিছু তো অনেক পার্থক্য আছে। সো কান্ট সে এক্স্যাক্টলি যে কী করতাম আমি। না, আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলছেন যে আপনি যখন 4 বছর পড়াশোনা অলমোস্ট শেষের পথে, তখন আপনি জানতেন না যে আসলে কি হতে যাচ্ছে আপনার সাথে ফিউচারে ক্যারিয়ার। এবং আপনি শেষেও আর একটা কথা বললেন যে ওই সময় আপনি নিরুদ্দেশ কাইন্ড অফ একটা জার্নি ছিল। তবে আমি এই জায়গাটাতে একটা কথা বলতে চাই আর কি। ধরেন আমি যে রেকর্ডিং শুরু হওয়ার আগে বলতেছিলাম যে 25টা ক্যাম্পাসে যখন গেছি, মেজরিটি স্টুডেন্টের সাথে যখন আমি কথা বলছি, এত ইনফরমেশনের সোর্স থাকা সত্ত্বেও এখনও সবাই নিরুদ্দেশ যাত্রার দিকে আছে। সে হয়তো বা মনস্টার ল্যাবকে চিনে না। আমার ধারণা যে তোমরা যারা মনস্টার ল্যাবকে চিনো তারা কমেন্ট সেকশনে জানাই দিতে পারো। ব্রেন স্টেশনকে চিনে না, সেলিসেফালোকে চিনে না, 2-3টা সফটওয়্যার কোম্পানির নাম বলতে পারে না, তো সে জানে না। তবে সে ধরেন ফেসবুকে কিছু ভিডিও দেখে যে কোনো একটা ফ্যান্সি অফিস যদি তৈরি হয়, সেটার একটা
পোস্ট যখন আসে সে দেখে তার মনে হয় যে এই অফিসে যদি কাজ করতে পারতাম, কিন্তু সে কিন্তু জানে না ওই অফিসে কী নিয়ে কাজ হয়, কোন টেকনোলজির কাজ। সে শুধু জানে এই অফিসে যদি আমি কোনোভাবে যদি ঢুকতে পারি তাইলে আমার জীবন মানে বদলাই যাবে, কিন্তু কিসে কাজ করব, কোন রোলে কাজ করব, কিসের ভিতরে ঢুকবো, এই অফিসে ইন্টারভিউ প্রসেস কি, আমি কিচ্ছু জানি না। তো নিরুদ্দেশ যাত্রা ভাই এখনও আছে। তো একটা ইউনিভার্সিটিতে এই যে যারা নিরুদ্দেশ যাত্রার মধ্যে আছে অনেক পরিশ্রম করে, আমি একটা জিনিস যেটা হয়েছে কি যে আমরা প্রোগ্রামিং হিরোতে এখন পর্যন্ত প্রায় 35,000-এর মতো বা তারও বেশি সংখ্যক স্টুডেন্ট বিভিন্ন কোর্সের ভিতরে এনরোল করছে বিগত 4 বছরের মতো সময়। অনেক স্টুডেন্টের সাথে কথা বলার সুযোগ হয়েছে এবং এরকম অনেক স্টুডেন্টকে দেখছি যারা শুধুমাত্র সুযোগের অভাবে সিএসসি সাবজেক্টটাতে পড়তে পারেনি, কারণ সে হয়তো বা তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নাই, সে পাবলিকে চান্স পাইছে কিন্তু ওই যে সিরিয়াল না হইলে তো পারে। কিন্তু যার সিএসসির প্রতি যেই ক্ষুধা, সে ধরেন আমাদের ফাইথন কোর্স করে এত ভালো, ফাইথন হইতেছে আমাদের কম্পিউটার সায়েন্স ফাউন্ডেশনাল কোর্স আর কি, ওখানে আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম রিলেটেড একদম কোর কম্পিউটার সায়েন্সের কনসেপ্টগুলো পড়ানো হয়। সেই জায়গাটাতে সে এত ভালো করছে, তার সাথে যখন কথা বলি সে বলে ভাই অনেক ইচ্ছা ছিল কিন্তু ভর্তি হতে পারি। কিন্তু এই যেই মানুষগুলো এত যুদ্ধ সংগ্রাম করে, কারণ অ্যাডমিশন টেস্ট তো হাওয়ার উপর দিয়ে হয় না, পরীক্ষা দিয়ে অনেক পরিশ্রম করেই কিন্তু এই জায়গাটাতে গেছে, তারপর সিএসসির ভিতরে ভর্তি হলো। ভর্তি হওয়ার পর আমি ধরেই নিলাম যে প্রথম একটা বছর আসলেই এনজয় করা উচিত, কারণ এত পরিশ্রম করার পর বাপ মার বাধ্যবাধকতা সব কিছু ছেড়ে যখন ইউনিভার্সিটিতে যাই, প্রথম একটা বছর অবশ্যই এনজয় করা উচিত। তো পরবর্তী অ্যাটলিস্ট 3টা বছর আসলে সে কীভাবে একটু চিন্তা ভাবনা, আমি আসলে সিরিয়াস কোনো গাইডলাইন চাইতেছি না, কিন্তু ইটস এ জার্নি। এবং এখন যেহেতু আমাদের কাছে অনেক টুলস আছে, অনেক ইনফরমেশন আছে, ফেসবুক, লিঙ্কডইন, দুনিয়া যাবত জিনিসপত্র আছে, এরকম একটা সিচুয়েশনে বসে আমি আমার সামনের ক্যারিয়ারটা নিয়ে কীভাবে চিন্তাভাবনা করতে পারি, বা অ্যাটলিস্ট 3টা বছরে আমার প্রিপারেশনটা কী হইতে পারে। একাডেমিক পড়াশোনা তো একাডেমিক পড়াশোনার জায়গাতেই থাকবে, কিন্তু শুধুমাত্র একাডেমিক পড়াশোনা দিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে চাকরি বাকরি পাওয়া অনেক সময় ডিফিকাল্ট। তো কীভাবে আসলে তার 3টা বছরকে, আমি একটা বছর বাদ দিয়ে দিচ্ছি, 3টা বছরে আসলে কীভাবে চিন্তাভাবনা করবে, অল্প কিছু, মানে আমি চাই না যে কেউ ধরেন জীবনে সব এন্টারটেনমেন্ট বাদ দিয়ে শুধু ক্যারিয়ার নিয়ে চিন্তা করুক। আমাদের লাইফে আমি দেখি যে ভাই 24 ঘন্টা সময়, 8 ঘন্টা সময় সে ইউনিভার্সিটিতে থাকে, 8 ঘন্টা সময় ঘুমায়, আর 8 ঘন্টা সময়ের হিসাব আমরা জানি না। তার ভিতরে ধরে নিতে পারি 3 থেকে 4 ঘন্টা আমরা খাওয়া দাওয়া করি, নামাজ কালাম পড়ি, আর 4 ঘন্টা সময়ের হিসেব কিন্তু আমার কাছে নাই। এই 4 ঘন্টা সময় আসলে যায় কোথায়? তো এই প্রশ্ন কিন্তু কারোর কাছে আমি দেখি যে কেউ চিন্তা ভাবনা করে ওঠে না। এখন এই যে 4 ঘন্টা সময়, আমি ধরলাম 4 ঘন্টা সময়ও না, ক্যারিয়ার নিয়ে যদি কেউ উইকলিও 5 ঘন্টা চিন্তা করতে চায়, উইকলি সপ্তাহে 7 দিন 5 ঘন্টা যদি চিন্তা করে, এই ছোট সময় সে কীভাবে ব্যয় করতে পারে বা তার চিন্তা ভাবনাটাকে সে কীভাবে অর্গানাইজ করলে তার 3 বছর পরে যে অ্যাটলিস্ট নিরুদ্দেশ যাত্রা হবে না, অ্যাটলিস্ট কোনো একটা দিশা থাকবে এবং তার ভিতরে এরকম চিন্তা হবে না যে এই দেশে তো কোনো চাকরি বাকরি নাই, এই দেশে থাকা যাবে না, এখন আমাকে অনার্স মাস্টার্স করতে বিদেশ চলে যেতে হবে, কারণ এদেশে তো চাকরি বাকরি নেই। তো এই রিলেটেড যদি বল। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি আসলে আমার ইউনিভার্সিটি লাইফ খুব চিল করে কাটাইছি। আচ্ছা, তবে সেই চিল মানে গাঞ্জা খাওয়া না। আমি হচ্ছে বা ইনফ্যাক্ট আমি বলবো যে আমি আমার এন্টায়ার লাইফ টিল টুডে খুব চিল করে বেড়াচ্ছি। মানে আমার উইদিন স্কোপে আমি আমার জীবনটাকে মোটামুটি মানে জীবনের রসটা নিয়ে পছন্দ করি, হালালভাবে রস নিয়ে পছন্দ করি। সো আমার ঘুমাতে চলে যেন আমি একটু ঘুমাতে পারি, মানে আমি কখনো খুব সিরিয়াস স্যাম ছিলাম না। আচ্ছা, এখন ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি যেহেতু ঢাকার বাইরে ইউনিভার্সিটিতে পড়ছি, আমার কাছে মনে হয়েছে যে আমি যখন ক্যারিয়ার শুরু করলাম, আমি ঢাকার বাইরে থেকে আসার কারণে একটা আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমাদের চোখ কান না খোলার একটা ইস্যু থাকে, মানে দুনিয়াটা আসলে কোথায়, কত বড়, কী অ্যাচিভ করা সম্ভব, এইটা সম্পর্কে প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব থাকে। এবং এটা হিউজলি মানে এটাই প্রবলেম মেবি, যে আসলে আমি যেহেতু রুয়েট থেকে আসছি, একটা রুয়েটের ছেলে আসলে কত দূরে যেতে পারে, তার পটেনশিয়ালি আসলে কতটুকু, এই ভিশন আমাদের সময় অভাব ছিল। ফেসবুক ছিল কিন্তু আজকের দিনের মতো এত বেশি ফেসবুক ছিল না, সাকসেস কেস ছিল না, এরকম অনেক ইস্যু আছে। সো ঢাকা ইউনিভার্সিটিগুলো বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো একটা ছেলেপেলে কিন্তু চাইলে, সবাই করে না, অনেকেই গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত, আদার স্টাফ নিয়ে ব্যস্ত, কিন্তু এর ভিতরে কিন্তু প্রতিটা ইউনিভার্সিটি, মানে আমি কয়েকটা ছেলের যারা কেবল ইউনিভার্সিটিতে বাইরে হয়েছে গত আমি 2-3 বছর ধরে চিনি, কারণ তারা আমাকে কানেক্ট করছে, তারপরে তারা ফেসবুকে হয়তো তাদের পড়ালেখা নিয়ে বা একটা প্রোগ্রাম নিয়ে কথাবার্তা বলতেছে বা পোস্ট দিচ্ছে। সো তাদের অ্যাক্টিভিটি আমি চিনি, মানে আই উইশ আই কুড হায়ার দেম অর আই কুড ওয়ার্ক উইথ দেম ইভেন অ্যাজ এ কলিগ। তো
আমাদের ইউনিভার্সিটিতে যারা মেজরিটি ঢাকার বাইরে ইউনিভার্সিটি আছে বা ঢাকা ইউনিভার্সিটিগুলো আছে, আসলে আমার পটেনশিয়ালি কতটুকু, আমি কত দূর যেতে পারবো, এই বিষয়ে আমাদের আকাশ সম্পর্কে অলওয়েজ আমরা নলেজ রাখি না। এখানে আমাদের ইন্ডাস্ট্রি যেরকম ল্যাগিংস আছে, আমাদের ইন্ডাস্ট্রি ঠিক আছে, আমি ফ্রেশার হায়ার করি না করি, ধরো আমি রুয়েট থেকে আসি, আমার অফিস যদি বলে যাও রুয়েট একটু গল্প করে আসো, বা আমার অ্যাজ এ বড় ভাই আমি করি নাই, বাট আমার আসলে তো করা উচিত। আমার 4-5 বছর পরে এমনি রুয়েটে 4-5 বন্ধু মিলে ঘুরতে গেলাম এবং ওদের সাথে গল্প বললাম যে আমি আজকে ক্যারিয়ারে এত দূর আসার পরে 15-16 বছর পরে আমার কাছে যেটা মনে হয় যে আমাকে যদি ইউনিভার্সিটি কেউ স্বপ্ন দেখাতো যে আসলে গুগলে চাকরি করা আসলে কোনো ব্যাপার না, মানে গুগলে আমার ধরে নেই কি, আমি যখন আমার পড়ালেখা করছি তখন আমি ভাবছি যে আমার মনে আছে যে আমাকে 25,000 টাকা দামের একটা চাকরি পেতে হবে, ঠিক আছে, কারণ তখন গ্রামীণ ফোনের স্টার্টিং স্যালারি ছিল 25,000। তো আমি সফটওয়্যার লাইনে যেদিন 25,000 টাকা স্যালারি পাবো আমি নিজেকে সাকসেসফুল ধরবো। আমার আকাশটা এত ছোট দিয়ে শুরু, ঠিক আছে, আমি ওটা অ্যাচিভ করছি, তারপর হয়তো আরেকটা দেখছি এরকম। তো কিন্তু এখন একটা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকার বাইরে আমাদের মানে পাবলিক প্রাইভেট বোথ, আমি অনেকে এটা নিয়ে করে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি কেস সুপিরিয়র, আমি অনেস্টলি বিশ্বাস করি যে মানে পার্থক্যটা আসলে খুবই কম, এবং কখনো পাবলিকের ছেলেপেলেরা ভালো, কখনো প্রাইভেটের ছেলেপেলেরা ভালো, কারণ সবার জন্যই আসলে মানে আমরা প্রতিটা ইউনিভার্সিটি আছে, আচ্ছা অমুক ভাই গুগলে চাকরি করে, অমুক ভাই মাইক্রোসফট, 1-2 হাতে গোনা যায়, কিন্তু ইন্ডিয়া তো এরকম না। ইন্ডিয়া গুনতে গেলে তাহলে প্রতিটা ইউনিভার্সিটি একটা লেজার মেনটেন করতে হবে। কেন? কারণ ইন্ডিয়ায় কিন্তু ওরা আকাশটাকে বড় দেখা শুরু করে ফেলছে অনেক আগে থেকে, ছোটবেলা থেকে। ইন্ডিয়াতে প্রত্যেকটা ফ্যামিলিতে বড় মানে জন্মানোর পর থেকে আইটি ইঞ্জিনিয়ার হইতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বা তাদের সাকসেস কেসও দেখা আছে, পাথটা দেখা আছে। তো আমাদের আসলে আকাশটা ইউনিভার্সিটিতে যায় যারা দেশের বাইরে বড় বড় চাকরি করে তারাও। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের একটু সাকসেস পেলে আমরা যেরকম, আমি যেরকম ভাবি যে রুয়েটের নেভি আমি খুবই একটা মানে এক্সেপশনাল কেস, আমি রুয়েটে বিলংই করতাম না, ঠিক আছে, কিন্তু আসলে তা কিন্তু না, আমি সাকসেসফুল হয়েছি, আমার প্রত্যেকটা বন্ধুই সাকসেসফুল হয়েছে ইন্ডিয়ার অন্য। কিন্তু আমি যখন চিন্তা করতেছি তখন আমি ভাবছি আচ্ছা আমার বন্ধুটা বোধহয় এখনও লুঙ্গি পরে বাইরে হয় আর আমি শুধু এখন উঠে গেছি। ইটস নট লাইক দ্যাট, সবাই উঠছে। তো আমাদের আসলে সবার ইউনিভার্সিটিতে ব্যাক করা উচিত, এবং আমাদের এই গল্পগুলো ছোটো ভাইদের বলা উচিত। যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটির সময় কেউ যদি আমাকে এই গল্পটা বলতো যে ভাই মানে গুগল মাইক্রোসফট কেন, মানে টপ টায়ারের 10-10টা কোম্পানিতে চাকরি করার জন্য যে ব্রেন সেটা তোমার আছে, যে কারিকুলাম সেটা তোমার জানা আছে, তুমি এটাকে কীভাবে ইউটিলাইজ করছো এটার উপর ডিপেন্ড করবে যে তুমি কি সামনে মানে কী হবা। এই স্বপ্নটা দেখলে আমাদের ছোট ভাইরা হয়তো ডেফিনেটলি আমরা অনেক বেশি সাকসেস মানে আমরা ভাবি কি যে ওই যে আমি বললাম যে আমার যে ছিল 25,000 টাকা চাকরি পেলে আমি বিয়েটা যদি করতে পারবো, ঠিক আছে। তো ওই রকম আমাদের আকাশটা সবার ছোট, আকাশটা বড় করা দরকার। আর ইউনিভার্সিটির টাইমটা আমি মনে করি যে মানে তুমি যখন বললা যে 8 ঘন্টা 5 ঘন্টার হিসাব কি, আসলে সেটা না। ইউনিভার্সিটির কতগুলো সাবজেক্ট সফটওয়্যার লাইনে যারা আসবে তাদের খুব কাজে লাগে, তাই না? যেরকম ওপি আমাদের কাজে লাগে, ডাটা স্ট্রাকচার কাজে লাগে, ল্যাবগুলো কাজে লাগে, বাকি যে সাবজেক্টগুলো অনেক কিছু আছে সেগুলো হয়তো অতটা কাজে লাগে না। যারা লেটসে পিএইচডি লাইনে যাবে তাদের জন্য কাজে লাগে, হয়তো ভিএলসির যে ডিজাইন কিংবা আমাদের প্রসেসর নিয়ে প্রতিটা পিনের মুখস্থ করছি, এগুলো হয়তো এতটা জরুরি ছিল না। কিন্তু ওভারঅল আমি আমার পড়াটাকে এনজয় করব, ক্লাসটাকে এনজয় মানে এরকম না যে আমি নোট নিব, আর যেটা পড়তেছে একটা জিনিস জানলাম ভালোই তো লাগতেছে, হ্যাঁ ভালোই তো। আমি এখনো প্রসেসর কেমনে কাজ করি না আমার মাথায় আছে, আমার ভালো লাগে, হ্যাঁ এটা তো মজা। আমার পিনগুলো কিন্তু এখন আর মুখস্থ নাই, দরকার নাই, কিন্তু আমার কেমনে কাজ করে। আমরা হচ্ছে ওই যে পড়ছিলাম কি জানি, মানে এরকম যে সাবজেক্টগুলো পড়ছি ইন্টারেস্টিং সাবজেক্ট যখন পড়ছি সাবজেক্টের মজাটা নিচ্ছি, আর সেই মজাটা নাও যেন হচ্ছে তুমি টোটালি একটা নার্ড সিস্টেম হয়ে উঠতে পারো। আর হচ্ছে যে টপিকগুলো আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাগে সেই টপিকগুলো খুব ভালো করে ডাটাবেজের কোর্স করে। ডাটাবেজের কোর্স আমার ইউনিভার্সিটিতে যে বইটা ছিল ওই বইয়ের অর্ধেক যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে একা কিংবা টিচার যদি ঠিক মতো ক্লাস নেয়, ল্যাবগুলো ঠিক মতো, আমার মনে হয় মানে ডাউন দ্য পাথ আসে 3 বছর অ্যাটলিস্ট ডাটাবেজ পড়ার কিছু নেই। কিন্তু আমরা যদি এখন এইটাকে মানে সমস্যা হয়ে গেছে, ইউনিভার্সিটিতে আমরা 6 মাসের যে কোর্সগুলো থাকে প্রতিটা কোর্স এই কোর্সটা পাস করতে হবে, এইভাবে আমরা পার করে যাচ্ছি। মানে পরীক্ষার আগের দিন রাতে বসে মানে বেসিক্যালি মজাটা নিচ্ছি না। ডাটাবেস যে চ্যাপ্টারটা বইটা ওটা তো একটা দারুণ মজার চ্যাপ্টার। এখন আমার যে স্যার পড়াইছে এখনও আমি মানে ফ্রম কোর অফ মাই হার্ট সোহেল স্যার আমাদের পড়াইছিলেন, আমি মানে থ্যাঙ্কফুল জানাই যে সোহেল স্যার পড়ানোর পরে মানে টিল টুডে প্লিজ RDS আমার কিছু পড়তে হয় না মেবি, ঠিক আছে। সো তাহলে
ওই আমি মজাটা পাইছি। এখন যারা যেখানে আছে ওপির মজাটা নেও, ডাটাবেজের মজাটা নেও, কোডিং লাইব্রেরিগুলো ল্যাবগুলো ঠিক মতো করো। আর যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে তাদের ভিতরে চিন্তা করা দরকার যে ঠিক আছে আমি একটু কোডিং প্র্যাকটিসটা নিজের মতো রাখি, ওটা ওই শেষে হারায় না ফেলি, ঠিক আছে, ল্যাবে কারো কোড চুরি না করি। এই মানে আসলে সাকসেসফুল হতে আমার কাছে মনে হয় কি মানে যতটা না হার্ডওয়ার্ক দরকার তাতে বেশি আসলে ফোকাস আর ভিশন দরকার। যে আমার ফোকাসটা আছে আমি এটা হব, এই জিনিসগুলো আমি মজা করে পড়তেছি, নিজের ভিতরে রাখতেছি, এইটাই মনে হয় দরকার। আর অ্যাম্বিশন দরকার, যেটা আমার সময় ছিল না। এখন ছেলেপেলে যথেষ্ট সাকসেস কেস আছে। আর যেটা বললা যে লেটস সে বেন স্টেশনকে চেনে না বা মনস্টার ল্যাবকে চেনে না, এটা বেন স্টেশনকে চেনে, বেন স্টেশন সো বিগ। না না বেন স্টেশনকে চেনে না, আমি জিজ্ঞাসা করি, আমি প্রত্যেক আমার টিম মেম্বার সাক্ষী, আমি জিজ্ঞাসা করি। এটা আমাদের আসলে মানে এই ইন্ডাস্ট্রিতে তো এই ইন্ডাস্ট্রি থেকে আমাদের রিসোর্স নিতে হবে, এটা করেই খেতে হবে। সো আমাদের আসলে ইউনিভার্সিটিগুলো যাই গল্প বলা দরকার, মানে নট লাইক যে আমি হায়ারিংয়ের জন্যই যেতে হবে, গল্প বলা দরকার ভাই। মানে লাইফ ইজ সো বিউটিফুল, তুমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও তাহলে এটার জন্য জাস্ট, এবং তোমার জন্য এরকমও না যে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে হাফেজ হতে হবে, অনেক কষ্ট করতে হবে, ভোর 5টার সময় উঠে পড়তে হবে না। তুমি লাইফ চিল করো, জাস্ট তোমার সাবজেক্টগুলোকে তুমি জিনিসটা মজার সাথে নাও। আমি যে জিনিসটা দেখি যে ভাই 4টা বছর ধরে যেই সাবজেক্ট আমি পড়তেছি, যেটা আমাকে মানে আমি তো ভর্তি হয়ে গেছি, এখন তো এটা স্কিপ করার কোনো সুযোগ নেই। মানে জিনিসটা এরকম যে আমি চুজ করে ভর্তি হয়েছি, ভর্তি হয়েছি, সেটা তো স্কিপ করতে পারবো না। এবং ফ্যাক্ট হইতেছে কি আমরা ওইটাকে পড়া হিসেবে দেখি। যেমন আমি যখন কুমিল্লাতে একটা ইউনিভার্সিটিতে গেছি, আমি ইউনিভার্সিটির নাম না বলি, আমি ল্যাবের ভিতরে বসে কথা বলতেছিলাম স্টুডেন্টদের সাথে। তো হঠাৎ করে আমায় ঘুরে ঘুরে কথা বলতেছিলাম, ল্যাপটপ ছিল, পিসিগুলো ছিল, ডেস্কটপ। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এই যে মনিটরের পিছনে তুমি কি দেখছো 2টা পোর্ট আছে, একটা পোর্ট ভিজিএ পোর্ট আর একটা পোর্ট এইচডিএমআই পোর্ট। 2টো পোর্টের কাজ কি জানো? ভিজিএ পোর্টটা আসলে কেন এখন মানুষজন ইউজ করে না, এইচডিএমআই পোর্ট কেন ইউজ করে তুমি কি জানো? ও 4th ইয়ারের স্টুডেন্ট। এমন এই কিউরিয়াসিটি কি তোমার মাথার ভিতরে কোনো দিন আসে না এখানে 2টা পোর্ট এরা কেন দিলে? আবার এই যে সিপিইউটা আছে, এটার মধ্যে তোমার হার্ড ড্রাইভ আছে, এসএসডি আছে, ডেটাটা এটার মধ্যে রিড রাইট হয় কেমন? বইয়ের মধ্যে কিন্তু আছে, এটা সিএসসি সাবজেক্টের মধ্যে আছে। তো কিভাবে হয়? বা এই যে তুমি এক লাইন কোড লিখতেছো, প্রিন্ট দিয়ে একটা ডাবল কোটেশন দিয়ে তুমি যে লিখতেছো, এটা কোন জায়গায় যে প্রসেসিং হয়ে বেরোচ্ছে করতে, এটা কি তুমি কখনো মাথায় আসছে কিনা? বা না ভাই এটা তো করিনি। এমন ভাই তাহলে তুমি বুঝো তোমার অবস্থাটা কি। তুমি ধরো ডাক্তার হইতে চাও, তুমি চিন্তা করতেছো তুমি অপারেশনগুলো কপি পেস্ট করে অপারেশন করবে, তো তুমি নিজে যেদিন আসলে ডাক্তার হবো সেদিন আসলে তুমি কীভাবে একজন রোগীর উপরে জিনিসটা পারফর্ম করবা। তো তুমি চিন্তা করতেছো যে আমি ডাক্তার হব কিন্তু আমি ওটিতেও যাব না, আমি কোনো রোগীর গাও ছুঁয়ে দেখবো না, ব্যাপারটা এরকম। তো তুমি ডেভেলপার হইতে চাও, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চাও, এখন কেউ যদি একাডেমিক হইতে চাই, কেউ যদি থিসিস করতে চাই, হায়ার স্টাডি করতে চাই, সেটা ডিফারেন্ট কেস। কিন্তু তুমি ইঞ্জিনিয়ার হইতে চাও, ডেভেলপার হইতে চাও, কিন্তু তুমি কোড করবে না, তুমি হইতেছে কোনো একটা সফটওয়্যার সম্পর্কে জানার চেষ্টা করবো না। এই ইনফ্যাক্ট আমরা ডেইলি লাইফে যেই এইগুলো ইউজ করি, এই যে দারাজ ইউজ করি, দারাজের মধ্যে সার্চ দিলেই এত প্রোডাক্ট চলে আসে। তুমি চিন্তা করে দেখো তো, এই এত প্রোডাক্টের ভিতর থেকে তুমি যা সার্চ করতেছো তাই তোমাকে শুধু দেখাইতেছে, হচ্ছে কীভাবে? শুধুমাত্র আমাদের চারপাশে যেগুলো আছে এইটার কিউরিয়াসিটিও যদি এটা তো যে কোনো হিউম্যান পার্সপেক্টিভ থেকে থাকা উচিত। তার যখন সে নিজেকে ইঞ্জিনিয়ার বলতেছে তখন আরও বেশি থাকা উচিত। তার যখন সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি রিসেন্ট টাইমে একটা জিনিস স্টুডেন্টদেরকে বা সারাউন্ডিংসকে বলার চেষ্টা করছি যে ওরা যখন বলে কি যে ভাইয়া কী শিখবো, কত কিছু শিখবো, কোনটা রেখে কোনটা শিখবো, তাই আমি বলি ভাই তোমার পকেটে যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে এইটার মধ্যে তুমি কি জানো যে সিকিউরিটি প্যাচ প্রত্যেক মাসে একবার করে আপডেট হয়, আর এভরি 3 and 4 month সেখানে একটা নতুন করে মেজর আপডেট আসে। তো তোমার ফোনে যদি 3 থেকে 4 মাস পর পর একটা আপডেট আসতে পারে, তো তুমি মানুষ হিসেবে তোমার আপডেটটা কই? তুমি 3-4 মাস পর পর কি নতুন শিখছো? তুমি তো একটা মানুষ, তুমি তো ফোন না, তুমি তো জড় পদার্থ না। তো আমরা ভাই কিউরিয়াসিটির কথা বলতেছিলাম। এখন কিউরিয়াসিটির জায়গা থেকে আমি যে জিনিসটা জানতে চাই যে সিএসসি পড়লেই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে হবে ব্যাপারটা তো এরকম না। তো সেরকম একটা সিচুয়েশনে আমি আসলে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় কি কোনোভাবে বোঝার উপায় আছে যে আমি আদৌ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যাইতে পারবো কি না, বা আমি হায়ার স্টাডিজের লাইনে যাব? আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের লাইনে যদি যাই, এটার মধ্যে তো তাবৎ জিনিসপত্র, অ্যান্ড্রয়েড ডেভেলপার হবো না, আইওএস হবো, ওয়েব ডেভেলপমেন্টে যাবো না, কোন দিকে যাবো? এটা কি ইউনিভার্সিটিতে থেকে বোঝার কোনো উপায় আছে কিনা? আমি আসলে ঠিক বলতে পারবো না। মানে একটা যেটা বিষয় সেটা হচ্ছে কি, আমি আমার সময় যদি রিলেট করি তখন আমি দেখছি কারো প্রোগ্রামিং বলতে গায়ে জ্বর আসে। আচ্ছা, মানে
এডিটর খুলতে জ্বর আসে, এডিটর খুলতে জ্বর আসলে মেবি এই লাইনটা তার না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না। আবার ল্যাবে থাকে না যে অনেক এসিএম প্রোগ্রামার খুবই নার্ডি, যারা স্পোর্ট প্রোগ্রামিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে। আসলে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য যে কম্পিটিটিভ প্রোগ্রামার থেকেও আসতে হবে মানে ওরকম জটিল আমি চিন্তা করতে পারি, এটাও নেসেসিটি না মোটামুটি। মানে কারণ আমরা ডে টু ডে লাইফে যে প্রোগ্রামিং করি সেগুলো তো আসলে মানে অনেক বেশি স্ট্রাকচার্ড প্র্যাকটিস রেদার দেন ওরকম কমপ্লেক্স প্রবলেম নিয়ে চিন্তা করে সলিউশন করা। যে এসিএম ব্যাকগ্রাউন্ড বা ওরকম কম্পিটিটিভ প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড যে থাকবে তার মাথা খোলা, তার জন্য মানে সে একটা রোলস রয়েস গাড়ি নিয়ে রাস্তায় নামছে, সে আস্তে চালাতে পারে, জোরে চালাতে পারে, স্যার ক্যাপাসিটি হিউজ, কিন্তু মোটামুটি রাস্তাটা ঢাকা ট্রাফিকের মতো রাস্তা, এখানে মানে মিডিয়াম ক্যাপাসিটির একজনও খুব ভালোভাবেই খুব ভালো সাকসেসফুল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার পেতে পারে যদি তার ফোকাস এবং ওই যে আপডেট করার কথা বলতেছিল এগুলো ঠিক থাকে। সে টাইম টু টাইম সবসময় আপডেট করা, নিজেকে চ্যালেঞ্জের ভিতর ফেলার জন্য সে থাকে। কিন্তু যদি এরকম হয় এডিটর খুলতে ভয় লাগে, তো তার সেক্ষেত্রে তার এই লাইন চিন্তা না করে মানে অন্য কোনো লাইন যাওয়াই মেবি বেটার, ঠিক আছে। আর ফ্রন্ট এন্ড হবে না, ব্যাক এন্ড হবে না, অ্যান্ড্রয়েড ডেভেলপার হবে, এটা আমার মনে হয় যে ওই আমি আমার ইউনিভার্সিটির ছোটো ভাইদের সাথে কখনো কথা বলে বলি যে, বা নতুন যখন ফ্রেশার আসে তখন আমি বলি যে আসলে ফ্রেশারদের তো জাজ করার কিছু নাই, কিন্তু তোমার গিটহাবে তুমি অ্যাটলিস্ট একটা প্রজেক্ট উঠাতে পারতা, নিজেই চেষ্টা করে ওঠাও, অ্যাপার্ট ফ্রম টু ডু লিস্ট অফ বা স্কুল ম্যানেজমেন্ট, এই দুইটা বাদে লাইব্রেরি ম্যানেজমেন্ট, এই কতগুলো জিনিস পচে গেছে, ও কয়টা জিনিস বাদে নিজেরা কিছু একটা বানাতে উঠাতে পারতো। তো ওইখানে উঠাতে যায় কাজ করার সময় আসলে মানুষ বুঝতে পারবে যে আসলে আমার ব্যাকএন্ডটা বেশি ভালো লাগতেছে, কিংবা ব্যাকএন্ডটা আমার জটিল লাগছে, হ্যাঁ মাঠে নামার পরে ফ্রন্ট এন্ডটা ভালো লাগতেছে। আর ক্যারিয়ার কিন্তু আসলে অনেক সময় মানে রাইট প্লেসে রাইট মানুষের সাথে থাকাটার উপর ডিপেন্ড করে। সো দেখা যায় আমি যে কোম্পানিতে প্রথম জবটা পাইছি, সে যদি ধরো লেটসে প্লাগ ইন ডেভেলপার হয়ে থাকে, তাহলে আমার ক্যারিয়ারটা প্লাগ ইন ডেভেলপারের দিকে যাওয়াই হয়তো মোর র্যাশনাল, ওই ইকোসিস্টেমে আমি অভ্যস্ত হয়ে যাব এরকম আর কি। কেউ হয়তো ব্যাক এন্ড ফোকাস এক বড় ভাই পাইছে যে খুব ভালো তাকে বুঝাইছে, ইন্সপায়ার করছে, তার কাছে মনে হচ্ছে ব্যাক এন্ডে লাইফ এরকম। আসলে পথ চলতে চলতে আসলে সে কিছু একটার প্রতি তার একটা ভালোবাসা ফিল করবে হয়তো, কিন্তু মানে এটা আমি আসলে জানি না যে ইউনিভার্সিটিতে থাকতে সে বুঝতে পারবে কিনা যে কোনো ফর্মুলা নেই না। আর মেবি আর ধরো কথার কথা যে টিপিক্যালি একজন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার ডাটাবেস শিখতে হয় না টিপিক্যালি, কিন্তু আমরা কি এক্সপেক্ট করি যে আমি যখন তার সাথে কথা বলবো, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, অ্যান্ড্রয়েড সবাই জানবো, তাদের তোমার সাথে অ্যাক্টিভলি কথা বলতে হবে। সো তাদেরকেও কিন্তু সব কিছুই জানিয়ে আসতে হবে। ফর প্যাশন কেউ একজন ব্যাক এন্ডে চলে গেছে, ফর প্যাশন মেবি ফ্রন্ট এন্ডে চলে গেছে, মোটামুটি বেস লেভেলের যেটা জানা আমার মনে হয় সেটা সবার একই জানা উচিত মেবি। আর একটু পেছনে ফিরি, তুমি একটা কথা বলছিলাম না যে ওই যে যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এই বিষয়গুলো, আমার এক্সপিরিয়েন্স যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসছে, তারা সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে তাদের থেকে অনেক ভালো করে। এবং এইটার কারণ হচ্ছে আমিও নিজে একটা সময় পর্যন্ত মানে আমাদের যদি কমিউনিটিতে দেখো, কমিউনিটিতে কিছু ছেলেপেলে আছে যারা হচ্ছে সেলিব্রিটি কোম্পানি অথবা সেলিব্রিটি বড় ভাইদের আশেপাশে থাকা ছেলেপেলে, আর কিছু ছেলেপেলে আছে যারা হচ্ছে সেলিব্রিটি কোম্পানি বা সেলিব্রিটি বড় ভাইয়ের থেকে কক্ষচ্যুত হয়ে থাকে। সো তারা যখন লেটসে কোনো একটা কনফারেন্স বা এই মিট আপে যায়, পেছন থেকে খুব চাতক নয়নে ওই বড় ভাইদের দিকে দেখা থাকে যে ইস এরা না কত কিছু জানে, বা এই কোম্পানির লাইফ কোথায় কত না, কারণ এই কোম্পানি আসে হয়তো খুব কঠিন একটা বিষয় নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছে, সে ধরে নিচ্ছিস আমি প্রতিদিন ক্রাড লেখি আর এই কোম্পানি নিশ্চয়ই প্রতিদিন বসে রকেট বানায়। তো এক ধরনের মানে থ্রাইভ থাকে যে হায় রে আমি কোথায় পড়ে গেছি, নর্দমার ভেতর আমাকে উঠতে হবে। তো এই ছেলে মানে আমি আপ টু সার্টেন স্টেজ এরকমই ছিলাম, ঠিক আছে, সেলিব্রিটি কোম্পানি বা সেলিব্রিটি বড় ভাই থেকে কক্ষচ্যুত। যদিও মানে হাসিন ভাই আমাকে অনেক প্রথম থেকে আদর করে ফর সাম আদার রিজন, আমি হাসিন ভাইয়ের বন্ধুর সাথে একসাথে নাটক করতাম, ভাইয়ের সাথে ইউনিভার্সিটি লাইফেও আড্ডা বট খাইছি মাঝরাতে এইসব। বাট টিপিক্যালি লেটসে আমি সেলিব্রিটি সম্পর্কে অনেক লেটসে কী ছিলাম, যে পেছন ডেস্কে বসে চাতক নয়নে তাকায় থাকা ছোটো ভাই ছিলাম যে সেটা কী না করতেছে। দেন লেটার অন অ্যাট সাম পয়েন্ট অফ মাই ক্যারিয়ার আমার বাম্প হয়েছে সেলিব্রিটিদের সাথে একসাথে কাজ করার, অ্যান্ড দেন তখন আমার ভিতরে একটা সুপার কনফিডেন্স আসছে। কারণ এখন ওই সময় যখন আমি সেলিব্রিটিদের সাথে কাজ করতে গেছি বা আমাদের সেলিব্রিটি ডেভেলপারদের সাথে কাজ করতেছি, তখন ওকে মানে আমি অ্যাটলিস্ট পিছায় নাই। এখন আমি পিছায় নাই কেন,
কারণ হচ্ছে যে চাতক নয় না, যখন আমি থাকতাম এবং এক এক দিন এক একটা বড় ভাই একটা টপিক নিয়ে কথা বলতেছে, আমি ধরে নিতাম যে তারা এরকম 100টা টপিকে সুপার মাস্টার। সো বাসায় যায় তখন আমি এইটাও হাতাচ্ছি ওইটাও হাতাচ্ছি এবং হতাশ যে আমার ক্যারিয়ার ধ্বংস, আমি কোথায় নর্দমায় পড়ে গেছি। তো ব্যাক টু মেইন টপিক, যে যারা হচ্ছে নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের ভিতরে হয়তো এরকম একটা ইচ্ছা থাকে যে সিএসসিতে পড়ে ওরা কত কিছু না জানে, ওরা কম্পিউটার একদম খুলে বানায় ফেলতে পারবে, আমি তো কিছুই জানি না। তো আমাকে এই লাইনে টেকার জন্য তাদের ভিতরে একটা থ্রাইভ কাজ করে। সো সে যখন ডাটাবেজের একটা আর্টিকেল পড়ে, যে নজর দিয়ে পড়ে এবং পড়ে তার ভিতরে মনে হয় আমি তো কিছুই জানি না, আরেকটা পড়ি। আর সেখানে আমরা ভাবি যে আর্টিকেল পড়তে পড়তে গার্লফ্রেন্ডে ফোন দিই, আমি তো বিজ্ঞানী, কম্পিউটার বিজ্ঞানী হয়ে গেছি। এই জন্যই মেবি রিজন যে আমাদের নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে যেসব প্রোগ্রামার বা যাদেরকে উঠে আসতে আমরা দেখছি, তাদের কাছে মানে তারা অনেক বেশি ম্যাচিউরড, অনেক বেশি জানে এবং তাদের এখনও ওই উইন্ডোটা খোলা আছে, কারণ তারা ভাবতেছে আমার তো সিএস এর নাই, সিল নাই, আমি বোধহয় পারি না। সো তারা এখনও উইন্ডো ওপেন রাখছে, আমাদের ইনফরমেশন নিচ্ছে, যেখানে হয়তো সিএস টিপিক্যাল সিএস সবাই না হয়তো সেটা খোলা রাখে নাই বলেই তাদের ক্ষেত্রে এই যে একটা পিছায় পড়া থাকে মেবি। না, ঘটনা সত্য। ইনফ্যাক্ট আমরা আমাদের প্রোগ্রামিং হিরো থেকে বলি বা আমাদের ফাইথন 2টা কোর্স থেকে আমরা নন সিসি ব্যাকগ্রাউন্ড থেকে যারা অ্যাটলিস্ট 6 মাসের জার্নিটা শেষ করে পুরো প্রসেসের ভিতর দিয়ে যায়, আমরা দেখি যে ওদের যে পরিমাণ শেখার আগ্রহ সেইটা অকল্পনীয়। তবে ওই আগ্রহ তৈরি করতে সময় লাগছে, ডেইলি ধরেন 8 থেকে 10 ঘন্টা করে টাইম দিছে। নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে এসে এই জায়গাটাতে সার্ভাইভ করা ইটস ভেরি ভেরি টাফ। তো কিন্তু ইনিশিয়ালি টাফ ফেজটা যদি পার করে ফেলতে পারে, বছরখানিক সময় যদি এরকম ডেইলি 8 থেকে 10 ঘন্টা দিতে পারে, তো সেই জায়গাটাতে সে দেখা যায় যে সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে 4 বছর ধরে পড়া সত্ত্বেও, কারণ যে সিএসসিতে পড়ে তার চিন্তা ভাবনা থাকে এরকম, আমি তো ওই ডেটাবেজের কথা ক্লাসরুমে শুনছি, এগুলো শুনে শুনে তো আমার কান পচে গেছে, আমি তো জানি, তো আমি এটা নিয়ে আর কি জানবো, এই তো ডাল ভাত টাইপের একটা জিনিস। তো ওই জায়গা থেকে দেখা যায় যে যে নন সিএসসিতে আছে তার ভিতরে তো সব সময় ক্ষুধাটা অনেক বেশি থাকে, ক্ষুধাটা বেশি থাকে, তার ভিতরে একটা ইনসিকিউরিটি যে ভাই আমি তখন এই কিছু জানি না আর কি। তো ওই জায়গা থেকে দেখা যায় যে তার ভিতরে শেখার আগ্রহ অনেকখানি বেশি থাকে। আর আপনি ভাবে প্যাশনের কথা বলতেছিলেন, ঘটনা যেটা হয় কি যে আসলে আপনি কোন জায়গাটাতে ভালো এইটা বোঝা বা ফাইন্ড আউট করা ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। তবে উপর আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ যখন পাঠাইছে কোনো না কোনো একটা কারণে কিন্তু ওই পৃথিবীতে পাঠাইছে এবং সেটা কিন্তু খুঁজতে হয়। সেটা বসে থাকলে উপর আল্লাহ একদিন স্বপ্নের মধ্যে দিয়ে দেবে, ব্যাপারটা এরকম না। আসলে রাস্তায় বের হয়ে খুঁজতে হয়, জানতে হয় যে ঘটনাটা কি। এবং ইকিগাই নামে একটা বই আছে জাপানিজ, যেটা দিয়ে ওরা বোঝার চেষ্টা করে জাপানিজরা যে ওর লাইফে ভালো লাগার জিনিস কোনটা, এবং ভালো লাগার জিনিসটা দিয়ে যদি টাকা পয়সা ইনকাম করা যায় তখন ওইটাতে তার লাইফ আরো বেশি সুন্দর হয়, আরো বেশি অনেক সুন্দর হয়। এবং ফ্যাক্ট হতেছে ভালো লাগার জিনিস বোঝার জন্য আসলে এক্সপ্লোর করতে হয়। এক্সপ্লোর করতে হয় মিনস হতেছে ধরেন আমার অ্যান্ড্রয়েড ভালো লাগে নাকি আইওএস ভালো লাগে না ওটা ভালো লাগে, এটার জন্য তো আমার 3টে জায়গাতে অল্প কিছু কাজ ট্রাই করতে হবে। যেই কাজটা করতে অনেক বেশি পরিশ্রম হবে কিন্তু আমি ফিজিক্যালি টায়ার্ড হবো বাট মেন্টালি টায়ার্ড হবো না, তখন বুঝতে হবে যে ওইটাই আমার প্যাশন এবং ওইটা আরও বেশি করে করতে হবে। এবং আমরা এখনকার সময় যেই প্রবলেমটা হয়েছে, যখন একটা জিনিস ভালো লাগে পরিশ্রম করতেছি সবই ঠিকঠাক আছে, কিন্তু ওখান থেকে ইনস্ট্যান্ট সাকসেস আসতেছে না, চিন্তা করতেছি ভাই আর ওই ইউটিউবের ভিতরে বা ফেসবুকের ভিতরে কোনো একবার হয়ে বলছে না এটা তো কোনো ডিমান্ড নাই, এটা দিয়ে তো সামনের দিকে সব কিছুরই ডিমান্ড আছে। আমি দেখি যে যে এই সিনেমাটোগ্রাফির কাজ করে সেও কিন্তু ভিডিও বানায় বা ই করে তার লাইফ কিন্তু একটা লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া পসিবল। কারণ শুরুতে ইনিশিয়াল দেখে কিন্তু ইনিশিয়ালি চ্যালেঞ্জগুলো অনেক হার্ড, তো ওভার দ্য টাইম সে যদি 5-7 বছর সময় দেয়, কারণ প্রত্যেকটা ক্যারিয়ার ফিল্ডেরই কিন্তু একটা টাইম পিরিয়ড থাকে যে স্ট্রাগল পিরিয়ড, এটার পরে যে একটা বিউটিফুল টাইম আসবে এবং সেই সময়টাতে খুব ধৈর্য ধরে কিন্তু শক্ত করে থাকতে হয়। আমরা চিন্তা করি কি যে শর্টকাটে কীভাবে আসলে সামনের দিকে যাওয়া যায়। এবং আরেকটা জিনিস আপনি বলতেছিলেন যে ইন্টারনেটে সেলিব্রিটি ভাই বা যেটা ওই রিলেটেড, আমি যে জিনিসটা বলতে চাই যে তুমি হোয়াট এভার ইউ সি অন দ্য ইন্টারনেট পুরো জিনিসটা হয়তো বা সত্য না আর কি, বা তুমি ওই জিনিসটাকে রিজিডভাবে ধরে নিও না। এটা একটা জিনিস দেখতেছো বুঝতেছো, বাট ওইটার উপর ডিপেন্ড করে লাইফে ডিসিশন নেওয়া উচিত। ইনফ্যাক্ট আমার আপনার কথা এই সেশনে যখন এটার উপর ডিপেন্ড করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। সে 5টা-10টা জায়গা থেকে কথা শুনবে, তার জীবনের সাথে এটা চিন্তা করবে যে এটা আমার লাইফের সাথে কীভাবে কানেক্ট করে। কারণ এন্ড অফ দ্য ডে আমার লাইফ একরকম, আপনার লাইফ হয় একরকম, আজ এই পার্সনটা দেখতেছে তার লাইফ একরকম। সো সে আমার আপনার কথা শুনে যদি ওইভাবে চিন্তাভাবনা করতে থাকে, তার সারাউন্ডিংস বা সার্কামস্টেন্সেস তো ডিফারেন্ট, সে দেখা যাবে এটা কোপ আপ করতে পারবে না। সো বেটার হইতেছে যে কথা শুনবো, কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করবো, কিন্তু ওইটার উপর ডিপেন্ড করে আমার লাইফের কোনো সিদ্ধান্ত যদি আমি নিতে চাই
তাইলে কিন্তু আলটিমেটলি আমার জন্য অনেকখানি ক্রিটিক্যাল একটা জিনিস হয়ে যাবে। তো নেক্সট যে জায়গাটাতে ভাই কথা বলতে চাই যে আমি যখন ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে শেখার কথা চিন্তা করতেছি, বা অনেক সময় ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে আমার, এখন আমি 4 বছর ধরে কিছুই শিখি নাই, এখন আমি চিন্তা করতেছি যে আমি কিছু একটা শিখবো টিখবো। এইরকম একটা সিচুয়েশনে বা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় যখন শেখার কথা চিন্তা করি, সবার শুরুতে কি এরকম একটা জিনিস চিন্তা করা উচিত যে আমি এরকম মশলা ব্র্যান্ড স্টেশন বা বড় একটা কোম্পানিতে আমি কাজ করতে চাই, ওই কোম্পানির আমি 2টা ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি যে মার্কেটে এখন কিসের ডিমান্ড আছে, তাহলে ওই রিলেটেড একটা জিনিস শেখা শুরু করি, তাইলে যে জিনিসটা হবে যে আমি ওই ভাইয়ের সাথে একটু কথাটাও বলতে পারবো, আর আমি যখন একটা প্রজেক্ট কমপ্লিট করবো ভাইরে বলবো ভাই এই গিটহাবের লিঙ্কটা দিলাম একটু দেখেন তো কী অবস্থা। এই লাইনে আগানো উচিত, নাকি ধরেন আমি জাস্ট এখন ইন্টারনেটে বা ইউটিউবের ভিতরে গেলেই দেখা যায় যে মেশিন লার্নিং এর খুবই চলতেছে, সাইবার সিকিউরিটি নিয়ে খুব লাফালাফি চলতেছে, হয়তো সাইবার সিকিউরিটি বাংলাদেশে কয়টা জব আছে এটা আমি জানি না, আবার মেশিন লার্নিং নিয়ে কোন কোম্পানি কী করতেছে সেটা সম্পর্কে আমার তো ধারণাই নেই, বাট আমি সাইবার সিকিউরিটি শেখার কথা চিন্তা করে দিচ্ছি, বা আমি মেশিন লার্নিং নিয়ে বিশাল গবেষণা করা শুরু করে দিচ্ছে। সো আসলে কোন ওয়েতে আগানোটা উচিত, যেটার ফলে, কারণ প্রথমত শেখার জার্নিটা স্টিক থাকা বা ধরে থাকা এটা অনেক সময় ডিফিকাল্ট হয়, কারণ যেহেতু জিনিসটা কঠিন, তো কোন প্রসেসের ভিতর দিয়ে আগাইলে লম্বা সময় ধরে জিনিসটার সাথে লেগে থাকা যায়, এবং লেগে থাকতে পারলে আলটিমেটলি দেখা যায় যে কোনো না কোনো একটা রাস্তা কিন্তু চলে আসে। তো আপনার এই ব্যাপারে যদি বলতে। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে কিছু টেকনোলজির এন্ট্রি ব্যারিয়ার কিন্তু অনেক হাই, যেমন হয়তো এআই, মেশিন লার্নিং, এগুলোর শিখতেও অনেক সময় লাগে, এবং ফ্র্যাঙ্কলি এটার এক্সপার্টিস। কি বলেন ভাই, এখন তো এই মেশিন লার্নিং ইউটিউবে ঢুকলে 2টা টিউটোরিয়াল দেখলে সবাই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার চিন্তা করে। আমি একটা মডেল জাস্ট নামায় পাইথন দিয়ে আমি এটা ইনস্টল করছি, তারপরে আমি কয়েকটা কমেন্ট দিই, ও আমার কিছু এই দিতেছে, দিয়ে আমি ভাবতেছি যে আমি তো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। তো যাই হোক, তো বেসিক্যালি কিছু টেকনোলজির এন্ট্রি ব্যারিয়ার অনেক হাই, কিছুটা অনেক মানে ইজি। এবং এন্ট্রি ব্যারিয়ার বলতে একটা হচ্ছে যে শেখার জার্নির যেটা সেটা, আরেকটা হচ্ছে যে আমার শিক্ষার পরে ওই ডোপামিন পাওয়ার জন্য তো আমার কাজ করতে হবে, রিয়েল লাইফ প্রজেক্ট পেতে হবে কিংবা চাকরি পেতে হবে। তো সেই এখানে একটা টুইক করার ইস্যু আছে আমার কাছে মনে হয়, ফর মানে কারোর জন্যই তো স্পেসিফিক প্রেসক্রিপশন দেওয়ার সময়। একটু একটা কোশ্চেন অ্যাড করে দিতে চাই যে শুরু করার ক্ষেত্রে কোন ল্যাঙ্গুয়েজ বা কোন টেকনোলজি যদি চুজ করা যায় যেটা আমার জন্য হয়তো বা অনেক বেটার হবে। সবার জন্য এক প্রেসক্রিপশন না, বাট যদি আমি মেজরিটির জন্য ধরি যে এভারেজ মানুষ যারা কিছুটা নার্ড কিন্তু সুপার নার্ড না, এরকমের জন্য আসলে আমাদের মার্কেটে যে জিনিসগুলো চলতেছে এরকম কোনো কিছুতে একটু আগায় থাকলে, আমি যখন আমি ফ্রেশার থেকে শুরু করি, মার্কেটে কোন জিনিসটা চলতেছে এটা বুঝবো কিভাবে? না ট্রু, এখন মার্কেটে কিভাবে চলতেছে এটা মার্কেট বলতে তো আমরা বুঝি ইন্টারন্যাশনাল মার্কেট, বাংলাদেশের মার্কেট ইউজুয়ালি আমাদের চোখে পড়ে যায়। আচ্ছা, মানে আমাকে রিয়েলিস্টিকলি বুঝতে হবে আমি কে এবং আমার কোথা থেকে শুরু করতে হবে। এবং ক্যারিয়ার এমন একটা জিনিস, এখানে আসলে কে সাকসেসফুল তুমি ইনস্ট্যান্টলি বলতে পারবা না। হয়তো প্রথম 4 বছরে একটা ছেলে খুব ভালো গ্রোথ দেখাইছে, একজন হয়তো স্টেডি লাইন ধরে রাখছে, তার হয়তো সাকসেসটা আসবে 7 বছর পরে, বা 7-8 বছর কেউ হয়তো এক ধরনের স্টেডিনেস ধরে রাখছে, তার সাকসেসটা আসবে এক সময়। আবার এখন অ্যাপারেন্টলি 15 বছরের ক্যারিয়ার শেষে যাদেরকে সাকসেসফুল মনে হচ্ছে, এমন হতে পারে যে তারা আসলে তাদের সাকসেসের কয়েন এখনই শেষ করে ফেলতেছে। 25 বছর পরে যখন ক্যারিয়ার চেক করা হবে তখন সামওয়ান এলস দেখা যাবে আগায় আছে। তো ক্যারিয়ার আসলে লং শর্ট জার্নি, এইখানে ইনস্ট্যান্টলি কোনো মানে 6 মাসে পেলাম না দেখে হতাশ হওয়ার কিছু নাই। আমার ক্যাপাসিটি, আমার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি, আমার নিজের ক্যাপাসিটি তো আমি জানি যে আমি আসলে যে একটা কোড লিখছি, এই কোডটা আসলে কতটুকু আমার চিন্তা, কতটুকু কপি করা, সব কিছু মিলায় নিজের একটা অবস্থান বুঝে টেকনোলজি চুজ করা উচিত। এখন লো হ্যাঙ্গিং ফ্রুট যেগুলো আছে, যেগুলো অনেকে কাজ করতেছে, এখানে কাজ করলে আমার আশেপাশ থেকে শেখার সুযোগ অনেক বেশি। এখন ধরা যাক কথার কথা যে আমি কি মানে java.net এই লাইনের একটা পিক করব, নাকি আমি লেটসে PHP Node.js এরকম কিছু একটা পিক করব। তো আমি আসলে যেখানে সহজে একজনের কাছ থেকে গাইড, আমার থিওরি কমপ্লিটলি, আমি সহজে যার কাছ থেকে গাইডলাইন পেতে পারি এবং কোডটা করতে আমার মাথার চুল অতটা ছিঁড়তে হচ্ছে না, আমি বুঝতে পারতেছি ইকোসিস্টেমটা আমার সাথে যাচ্ছে, তো আমি সেই টেকনোলজি পিক করাটা প্রেফার করি। আর সো আমি যদি লেটসে আমি ভাবলাম যে স্কালা তো খুব ভালো, আমি স্কালা শেখা শুরু করলাম, স্কালার একটা কোড লিখলাম, আমি দেখাবো কাকে? আমি তো কোনো বড় ভাই খুঁজে পাচ্ছি না যে আমাকে স্কালার একটা গাইডলাইন দিতে পারেন, ঠিক আছে?
আবার রিসেন্ট টাইমে গোল্যাং এর প্রতি মানুষের হ্যাঁ গোল্যাং গো শিখতে হবে, গো সববাদ গো শিখতে। তো এখন শুরুটা অবশ্যই মানে শুরুটা অবশ্যই আমি যেটা মানে কিছু টেকনোলজি আছে যেটা দিয়ে আমি আসলে করে খাবো, আর কিছু টেকনোলজি আছে আমার সিভির ব্যাজ যে আমি এটাও করছি এটাও করছি এটাও করছি, এটা আমার ক্যারিয়ারকে হয়তো এক্সেলারেট করবে অ্যাট সাম পয়েন্ট, আমার নলেজকে এক্সেলারেট করবে অ্যাট সাম পয়েন্ট। তো শুরুটা এভারেজ মানুষদের জন্য লো হ্যাঙ্গিং ফ্রুটেই শুরু করা উচিত। সেটা যদি এবং মার্কেটে প্রচুর হেল্প পাবো, প্রচুর জব আছে, আমি এন্ট্রিটা করতে পারবো, এরকম কিছুতে যাওয়া উচিত। আর কীভাবে লেটসে মনস্টার ল্যাব ব্রেন স্টেশন কীভাবে কাজ করে আসলে মানে আমাদেরও যাওয়া উচিত, এটা আমরা করি না, এটা আমাদের ভুল। মানে ইন্ডাস্ট্রির আমরা রিসোর্স নাই বলতেছি, কিন্তু আসলে আমাদের রিসোর্স নাই বলতে কিন্তু আসলে আমাদের দুজন ডেভেলপারকে রাজশাহী পাঠায় 7 দিন রেখে ট্রেনিং দেওয়াতে হবে না, আমার জাস্ট গল্প করতে হবে, এটা আধা ঘন্টার গল্পের সেশন ইন্সপায়ার করতে হবে, ভাই লাইফ ইজ সো বিউটিফুল, তুমি এটা কেন করতেছো না, এটা করো এইটুকুই শুধু। তো এই গল্পগুলো আমাদেরও করা উচিত, আর ছোটো ভাইদেরও হয়তো আসা উচিত, কানেক্ট করা উচিত বিভিন্ন জায়গায়, যে লো হ্যাঙ্গিং ফ্রুটগুলো কীভাবে আমরা সহজেই নিতে পারি, বা মার্কেটে তো প্রতি বছর হাজার হাজার ফ্রেশার বাহির হচ্ছে, এই ফ্রেশার থেকে আমি একটু কীভাবে আগে থাকতে পারি। সো এইগুলো করলেই আসলে হয়। তো আমার থিওরি হচ্ছে যে মানে আনলেস কারো তার ক্যাপাসিটি নিয়ে সুপার কনফিডেন্ট এবং সে জানে যে এই মার্কেট না, আমি সরাসরি ইন্টারন্যাশনাল মার্কেটের একটা নির্দিষ্ট কোম্পানি দিয়ে বেনিফিট করে, এরকম রিয়ার ব্রিড ছাড়া আমজনতার উচিত ফার্স্ট টাইম নিজের মার্কেটকে টার্গেট করা, কমন টেকনোলজিগুলো টার্গেট করা। কারণ কমন টেকনোলজি শুধু চাকরি পাওয়ার ক্ষেত্রে না, আমার গাইডেন্সের কোনো হেল্প করে। আমি একজনের কাছে যে বুঝতে যাব, বড় ভাই, এলাকার ভাই, রাস্তায় দেখালো ভাই এটা করতেছি একটু দেখেন তো, এই এন্ট্রিটাও কিন্তু এখানে এন্ট্রি ব্যারিয়ারটা কিন্তু ওই গোল্যাং বা স্কালায় করলে ওই বড় ভাইয়ের কাছে আমি ওই বড় ভাইটা খুঁজে পাবো না। তো এরকম দিয়ে শুরু করা উচিত। বাট অ্যাট দ্য সেম টাইম আবার কিছু মানুষ আছে ধরো 4-5 বছর থেকে 7 বছর 10 বছর আমি কি কাজ করি, আমি লারাভেলে কাজ করি, মানে উইথ নো অফেন্স টু লাভেল, আমিও পিএইচপি ডেভেলপার ছিলাম। কথা হচ্ছে যে তুমি আসলে মানে সমস্যা হয়েছে যে প্রচুর লারাভেল ডেভেলপার আসলে সত্যি লারাভেল ডেভেলপার, তারা লারাভেল ছাড়া পিএইচপিতেও কী আছে এটা জানে না। তো প্রথমে আমার একটা লো হ্যাঙ্গিং কয়েকটা টেকনোলজি আমি শিখে আমি আমার পেটের ব্যবস্থা করে ফেলছি, তখন আমার আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখা উচিত, আরেকটা ফ্রেমওয়ার্ক শেখা উচিত। তখন আসলে আমার চোখে তখন জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা ল্যাঙ্গুয়েজ, কোনটা ফ্রেমওয়ার্ক এবং কোনটা কোন ল্যাঙ্গুয়েজে আছে। এই মানে দুইটা ল্যাঙ্গুয়েজে কাজ না করলে, দুইটা ফ্রেমওয়ার্কে কাজ না করলে কখনো ওই চোখটা খোলে না। তার এক পর্যন্ত জাভাস্ক্রিপ্টও যা রিয়্যাক্টও তা সব কিছুই এক, মানে আমি কোথায় কোনটা আসলে জাভাস্ক্রিপ্ট, কোনটা আসলে রিয়্যাক্ট, বা ইভেন ফ্রেমওয়ার্ক বা এই মানে নেক্সটের মতো ধরো এন্টার সেট আপ নেমে গেছে, এখানে কোনটা কি, এইটা না হয়ে ডেভেলপাররা হয়ে যাচ্ছে প্যাটার্ন ডেভেলপার। সে জানে একটা রাউট খুলতে হলে এখানে 2 লাইন জেসন লিখতে হয়, এখানে এটা কপি করে একটা কম্পোনেন্ট কপি করে লিখতে হয়, কিন্তু জিনিসটাকে কাজ করতে সে এটা ভিজুয়ালাইজ করতে পারে না। সো আফটার কিন্তু সে যদি প্রথমে ওইটা শিখতে যায় তাহলে সে এমন লুপে পড়ে যাবে যে হতাশ হয়ে যাবে। সো ফার্স্টে প্যাটার্ন ডেভেলপার হও, নিজের আউটপুটগুলো দেখো, এক্সাইটেড হও, চাকরি পাও, তারপরে আস্তে আস্তে আরেকটা ল্যাঙ্গুয়েজ যে ফ্রেমওয়ার্কে কাজ করছে সেটা অল্টারনেট কী আছে সেই ফ্রেমওয়ার্কে কোড বেস খুঁজে দেখা, এগুলো করে করে তখন চোখটা খোলা দরকার। ইনফ্যাক্ট এটা নিয়ে একটা মজার কথা বলছে, তপু ভাইয়ের ভিডিওটা রিলিজ হলো, এটাতে শোনা যাবে। তপু ভাই বলছে যে আমি লারাভেল করতে করতে লারাভেল ডেভেলপার হয়ে গেছি। তো ব্যাপারটা এরকম যে আমি কাটি, তো আমি কাঠ মিস্ত্রি, আমার কাছে করাত আছে, তো আমি করাত ছাড়া আর কোনো কিছু দিয়ে কাটতে পারি না। এখন হঠাৎ করে একটা ডিজিটাল করাত আসছে, তা আমি চিন্তা করতেছি যে এই ডিজিটাল করার দিয়ে কীভাবে কাজ করবো, কারণ আমি তো নর্মাল করার দিয়ে কাটছি। তো এখন ওইরকম একটা সিচুয়েশন যদি হয়ে যায় তাহলে তো আমরা আসলে ডেভেলপার বা ইঞ্জিনিয়ার বা ওই টাইপের মানুষ হচ্ছে না, রেদার খুবই রিপিটেটিভ কাজ করার মতো একটা জিনিস হয়তো বা তৈরি হয়ে যাচ্ছে আর কি, বা আমাদের চিন্তা ভাবনার দরজাগুলো অনেকখানি সংকুচিত হয়ে যাচ্ছে আর কি। আমি আমার জাস্ট একটু অ্যাড করি, আমি আমার ক্যারিয়ারে অনেক আমার কলিগ বড় ভাইকে হারা যেতে দেখছি, ঠিক আছে? এই একটা জায়গাতে রিজিডনেস না, আসলে হয়েছে কি ওই একটা পর্যায়ে এখন মনে হয় এতটা নাই, বা হয়তো আমি যেই লেয়ারে আছে আমি ওই ইনফরমেশানে অ্যাক্সেস পাই না। তো একটা সময় প্রত্যেকটা ছেলের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ছিল একটা, ছোট কোম্পানিগুলো স্যালারি দিতে পারতো না, 15 তারিখে যায় স্যালারি দিত, কিংবা জিজ্ঞেস করতে হতো যে এই মাসের স্যালারি কবে হবে, ঠিক আছে? এখন কিন্তু এটা ইন্ডাস্ট্রি অনেক ভালো হয়ে গেছে, এখন একটা প্র্যাকটিস যে মাসের আগে স্যালারি কে কত আগে দেয়, 25-এ দেয়, 22-এ দেয় না 27-এ দেয়, কিন্তু একটা সময় ছিল ওই মাস পার হয়ে 15 তারিখে দেয় না 17 তারিখে দেয়। তো ওই সময় প্রত্যেকে প্রচুর আউটসোর্সিং করতো বা এই করতো। তো আউটসোর্সিং কিন্তু মানে এক্সাইটিং আউটসোর্সিংও পাওয়া যায়, কিন্তু আউটসোর্সিং বা এই যে
আপওয়ার্কে কাজ করে এদের ভিতরে একটা মেজর প্যাটার্ন হচ্ছে তারা হচ্ছে রিক্সা বানাতে পারে, সেই রিক্সা বানানোটাতেই মানে স্কেল করে অনেক রিক্সা বানায় টাকা কামায়। হ্যাঁ, তো যার আমি আমার অনেক বড় ভাইকে পেছনে দিয়ে তাকালে রিক্সার নিড কমে গেলে সে নাই। হ্যাঁ, মানে এত বেশি ফোকাসড ওই রিক্সা স্কেল করে বানাতে যে মাঝখানে হয়তো একটু ইলেকট্রিক রিক্সার ডিমান্ড আসছে, সে হারাই গেছে ট্রেন্ড থেকে। অ্যান্ড সাডেনলি হঠাৎ করে সে দেখে যে, এবং সে তো শেখার ট্রেন্ডের ভিতরও নাই, সে ধরো 4 বছর শুধু সে যেটা জানে সেটাকে রেপ্লিকেট করে যাচ্ছে, দ্রুত আরও টাকা কামাচ্ছে এবং খুব ভালো কামাচ্ছে। সো সে স্যাটিসফাইড তার লাইফ নিয়ে। সাডেনলি যখন মানে ডাউন কার্ভটা কিন্তু স্টিভ ডাউন কার্ভ আসে, তখন সে গত 4 বছর কিছু শিখেও নাই। অ্যান্ড দেন সে দেখে যে মার্কেটে আরও অনেক কিছু নিয়ে শিখে আমি তো কিছুই জানি না। অ্যান্ড দেন যখন সে পুরো আকাশ থেকে পড়ে, প্রচুর মানুষ এই ক্লাউড আসার পরে হারায় গেছে। কারণ হঠাৎ করে যখন ক্লাউডের টার্মগুলো আসে ততদিন সে 3-4 বছর এই বিষয়ে কোনো মাথাই নাই। ঠিক আছে, এই জিনিসটা আমি অনেককে দিচ্ছি। অনেক জাভা স্ক্রিপ্টে ধরো রিয়াক্টের ইকোসিস্টেম ম্যাচুর হয়ে যাচ্ছে, কিন্তু সে যায় নাই। সাডেনলি যখন আসে তখন কিছুই মাথায় আসতেছে না, এরকম প্রচুর মানুষ দেখছি। সো ওই মানে ওই যেহেতু ওই যে করাত কাটার এক্সাম্পল দিলে সেই জন্য বললাম যে হ্যাঁ, মানে ইভেন আমি যা কাজটা করতেছি এটা কি আমি ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারি কিনা যে আমি আসলে কী করতেছি, নাকি আমি জানিও না, আমি জানি এখানে একটা আছে, এটা উঠাতে হয় অ্যান্ড এরকম করতে হয়। এইখানে আমি অনেককে হারায় যেতে দেখছি সিনিয়র লেভেলে। আচ্ছা, আর ভাই আপনি বলতেছিলেন যে কমিউনিকেশনের ব্যাপার, যে মানুষজনের সাথে কথা বলতে হবে, বড় ভাইদের সাথে কথা বলে জানতে হবে, বুঝতে হবে যে ভাই কি শিখবো, এটা শিখতেছি, এটা এই অবস্থায় গেছি, এটা প্রজেক্ট করছি, এটা একটু দেখেন কি অবস্থা। এমনিতে যারা এই টেকনোলজি লাইনে আসতে চায় বা যারা এই লাইনে পড়াশোনা করে তাদের একটা কমন প্যাটার্ন হতেছে মানুষজনের সাথে কথা বলতে হতে একটা ভালো লাগে না, অথবা অনেক সময় একটু ডিসকমফোর্ট ফিল করে বা লজ্জাবোধ তো আছেই। তার উপরে এই ক্যাটাগরির মানুষজনের খুব ন্যাচারালি দেখা যায় যে আমি আর একটা মানুষের কাছ থেকে জিজ্ঞেস, ভাই তো ভাববে যে রাকিব তো স্টুপিড, এরকম একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, তাহলে ভাই ভাববে আমি মনে হয় ইউনিভার্সিটিতে কিছুই মনে হয় পড়তেছি না, আমি মনে হয় একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, ভাই ভাববে যে ইউনিভার্সিটিতে মনে হয় কিছুই পড়ায় না। তো ওই রকম চিন্তাভাবনা থেকে দেখা যায় যে অনেকে কোশ্চেন করে না, কোশ্চেন না করলে দেখা যায় যে জানতেও পারে না। এটা তো গেল একটা পার্ট। আর একটা পার্ট থেকে যে কীভাবে কোশ্চেন করলে, ফর এক্সাম্পল আপনার মতো একটা মানুষ, আপনি তো খুবই ব্যস্ত মানুষ, আপনার অফিসের কাজ, ফ্যামিলি সব মিলে একটা ব্যস্ততা থাকে, কোন ওয়েতে এরকম একটা প্রফেশনাল পার্সন, আমি ধরে নিলাম যে কোনো একটা কোম্পানিতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কেউ একজন কাজ করতেছে, তার কাছে আমি রাকিব কীভাবে অ্যাপ্রোচ করতে পারি বা কোন ওয়েতে বললে তার জন্য আমার অ্যান্সারটা দেওয়া অনেকখানি ইজিয়ার হয়ে যাবে এবং সেও খুশি হবে যে রাকিব এত সুন্দর একটা কোশ্চেন করছে, রাকিবকে তো অ্যান্সার দিতেই হবে, এটা যেন আমার মাথার মধ্যে চলে আসে। ইনফ্যাক্ট এরকমও হতে পারে যে আচ্ছা ঠিক আছে, রাকিবের সাথে আমার গুগল মিটে বসে কথা বলতে হচ্ছিল, এটা এত ভালো কোশ্চেন করছে। সো ওই দিকে যদি একটু বল। আচ্ছা, সো প্রথমত কমিউনিকেশনের যে বিষয়টা, এটা একদম আমি প্রথম থেকে বলছি আসলে যে কেউ যদি ফেক প্রোফাইল ধরে রাখে সে একটা সময় যায় ভয়াবহ ধ্বংসের মুখে পড়বে। বিশেষ করে ফ্রেশার হিসেবে, ফ্রেশার সিনিয়র এভরি লেভেলে, মানে ফেক প্রোফাইল মানে আমি খুব পারি। বাই দ্য ওয়ে জাস্ট একটু গল্পের জন্য বলি, আমি কোনো একটা ইন্টারভিউ নিচ্ছিলাম সিনিয়রদের, আমাদের কোম্পানি না অন্য জায়গায় একটা গেস্ট ইন্টারভিউ নিচ্ছি খুব সিনিয়র লেভেলে। এখন আমি যেই প্রজেক্টের প্রশ্নটাই করি, সে খুবই মানে চোস্ত ইংলিশে চপর করতে আমি প্রত্যেকটা কোশ্চেন সে বাইপাস করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো একটা পর্যায়ে আমি বলছি যে আসেন আমরা বাংলায় কথা বলি। সে আমাকে জিজ্ঞেস করছে আমার ইংলিশ কি আপনার বুঝতে সমস্যা হচ্ছে? তাই বললাম যে হ্যাঁ আমার একটু সমস্যা আছে, আমি বুঝতে পারতেছি না। আমি বললাম যে আমার ইংলিশ খারাপ, তাও বাংলায় বলেও আমি তাকে ধরতে পারতেছি না, শুধু বাইপাস করে যায় প্রশ্ন। তারপর যাচ্ছি একদম ভেরি বেসিক কোশ্চেন করি ভাই, দেন আমি একটা মঙ্গো মাইস্কুয়েল নিয়ে একটা মানে একদম কোনো বিগার জায়গায় যেতে দিব না, ন্যারেটিভ এইখানে নিয়ে আসছি, মানে ইয়েস অর নো, সরি লাস্টে আমি একদম তার সিভি থেকে দাগায় আমি একদম ইউটিউব ন্যারেটিভে নিয়ে এসে বসে যে আপনি তো ইলাস্টিক সার্চ লিখছেন রাইট, ইলাস্টিক সার্চে কী করছেন? সে আবার এরকম চপর শুরু করছে, আমি ইলাস্টিক সার্চে কী করছেন? অ্যান্ড দেন সে বলে ও আচ্ছা না আমরা একটু দেখছিলাম, তারপর ওটা আমরা ইউজ করি নাই। তাহলে বাট তুমি ইলাস্টিক সার্চ লিখছো কেন সিভিতে? মানে আমি একটা দেখছিলাম, মানে হয়তো আমি ইলাস্টিক সার্চে ওয়েবসাইটে গেছি, হাউ টু দেখছি, সেজন্য সিভিতে লিখবো। একটা সিনিয়র মানুষ 10 ইয়ার প্লাস ও 12 ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স লিখবে, তো ফেক প্রোফাইল যে ধরবে সে হয়তো ফর দ্য টাইম বিং পার পেয়ে যাবে, কিন্তু আলটিমেটলি ধরা খাবে। সো ফ্রেশার হোক আর যাই হোক, ভাই আমি পারি না বা আমার একটা কিউরিয়াসিটি আছে,
কিউরিয়াসিটি থাকাটা মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মেবি নাম্বার 1 কোয়ালিটি। আমার কিউরিয়াসিটি আছে, আমি পারি না ভাই লেগে থাকতে চাই, স্টুপিড কোশ্চেনও করি, কিন্তু আমি কোশ্চেন করতে আমি ভাই ভয় পাই না, এটা নাম্বার 1 কোয়ালিটি। সো এই আমরা যদি ফেক প্রোফাইল রাখি বা ওই যে হেজিটেশন রাখি যে ভাই বা কী ভাববে, ভাই কী ভাববে, তো এইরকম ভাবলে ওই যে কিছুদিন ফেক প্রোফাইল রাখা যাবে অ্যান্ড লেটার অন আমি আমার মানে নিজেকে ব্যাকস্ট্যাপ করতেছি অনেকটা। এটা হলো একটা। আরেকটা কি জানি কোশ্চেন ছিল, হারাই ফেললাম। সেকেন্ড পার্টটা ছিল, আর সেকেন্ড পার্টটা ছিল যে আমি কিভাবে আপনাকে হ্যাঁ আচ্ছা, এটা একটা দারুণ কোশ্চেন। অনেক সময় ফেসবুকে বিশেষ করে এই কনফারেন্স আসসালামু আলাইকুম, এখন যে কেউ যদি সালাম দেয় তখন আমি আসলে বাউন্ড ওয়ালাইকুম সালাম বলতে, হাই বললে তো ইগনোর করা যায়, কিন্তু সালাম দিলে তো ইগনোর করা যায় না। কিন্তু যদি এই প্রশ্নটি এরকম হতো যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অমুক, আপনি কি মানে আমার একটু ভাইয়া এই বিষয়ে জানার দরকার ছিল, ফ্রি টাইমে আমাকে বলেন বা এরকম কিছু, তাহলে কিন্তু আমি তাকে ইগনোর করতে অসুবিধা হচ্ছে না, আমি সেই কোশ্চেনটাও করে দিচ্ছি, আমি জাস্ট আনসারটা প্রিসাইসলি আমি আনসারটা কনভারসেশন চালু করবো কি করবো না। এখন সে কি আমাকে চাকরি দিতে সালাম দিছে না নিতে সালাম দিছে, ক্যারিয়ার গাইডলাইন দিতে সালাম দিছে না নিতে সালাম দিছে, শুধু সালাম দিয়ে তো বোঝা যায় না। তো এইটা একটা খুব ভেরি বেসিক জিনিস যে ভাই শুধু হাই শুধু সালাম দিয়ে হারায় যায় না, আপনি জাস্ট একটু লিখে সালাম দেন, তাহলে মানে হাইটা হয় যদি যারা শুধু হাই দেয় বা শুধু সালাম দেয়, দিস দুপুর 12টায়, আমি হয়তো রাত 12টায় রাতে শুয়ে আমি তখন একটু ক্যাজুয়াল মুডে আছি যে হ্যাঁ এখন আমি হয়তো আনসার লিখতে পারি, কারণ আমি হাইয়ের উত্তর কি এখন হ্যালো লিখবো রাত 12টার সময়, তখন তো চেপতে তো আবার পর দিন এসে আবার হাই লিখবে, তাই না, কনভারসেশন তো চালু হবে। সো এটা একটা ভাই মানে জিনিস জিজ্ঞেস করে এরকম। হ্যাঁ, আমি পার্সোনালি টু হাম্বলনেস টু তেলানি দিয়ে আমি খুব বিরক্ত হই, মানে টু মানে মাটির সাথে মিশে কেউ কোশ্চেন করে। তো মানে আমরা কীরকম মানুষকে মিট করতে পছন্দ করি, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কালচার হচ্ছে যে আমরা কিন্তু মানে আমরা আসলে বাডি পছন্দ করি, তাই না, যে তোমার সাথে আমার গল্প করে ভালো লাগতেছে, হোক তুমি জুনিয়র, আসো সিঙ্গারা খাই চা খাই গল্প করতেছি আড্ডা মারতেছি, আমরা কিন্তু যে মানে এরকম ভাইয়া ওই টাইপের কথা আমার ভালো লাগে না। তো কারো কোশ্চেনের অ্যাপ্রোচটা থাকে যে অনেকটা এরকম যে ভাই আমি তো দায়িত্ব সীমার নিচে চলে গেছি, ধ্বংস হয়ে যাচ্ছি, আমার মানে এখন মানে আইদার আপনি আমার আনসার দেন নাহলে আমি সুইসাইড করবো। তো এইগুলো তখন বিরক্ত, মানে আমি তো ওই ক্যারেক্টারটার প্রতি ইন্টারেস্ট পাই না। তো এরকম কিছু বিষয় আছে যেগুলো হয়তো একটু ভাই স্মার্টলি, এবং তুমি কোশ্চেন করতেছো কারণ আমি তোমার হয়তো 15 বছর আগে জন্মাইছি, দ্যাটস ইট, আমি কোনো সুপিরিয়র পার্সন না, তুমি এবং আমাদের লাইনটা এরকমই যে এটা খুবই স্বাভাবিক যে আমার লাইফের সার্টেন স্টেজে তুমি যাদেরকে ট্রেন করছো তাদের আন্ডারে তুমি চাকরি করবে, এটা খুবই স্বাভাবিক। এটা মাইনে নেওয়ার মতো মানসিকতা যাদের নাই তারা আসলে আমাদের লাইনের জন্য ফিট করে না, তাই না। একটা প্রজেক্টে তুমি একটা এক্সপিরিয়েন্স একটা জিনিস আসছে, আমি সেখানে যাই শুরু করলাম, আমি অবশ্যই তোমাকে বলবো রাখি ওইটা আমি পাই একটু তাতে দেখাই দাও তো ভাইয়া, হ্যাঁ আমি যদি ভাবি আমি তো বড় ভাই অ্যান্ড ফেক প্রোফাইল অ্যান্ড চাপা মারতেছি, একটা সময় তুমি বিরক্ত পাবে যে তো চাপা বাজে তো ঠিক আছে না, ঠিক আছে, তো এই আর কি। আচ্ছা ভাই, নেক্সট যে জায়গাটাতে আসলে আসতে চাই, আপনি রেজুমে নিয়ে কথা বলতেছিলেন, রেজুমের ভিতরে বিশেষ করে ফ্রেশারের রেজুমে নিয়ে এক ধরনের একটা ঝামেলা তৈরি হয় আর কি। প্রথমত ফ্রেশাররা যারা একটু বেশি কিউরিয়াস ফ্রেশার তারা যেটা করে সব ল্যাঙ্গুয়েজে ধরেন হ্যালো আর লিখে, আমি একটা সময় কাজ করছি ধরেন সব ল্যাঙ্গুয়েজে নতুন একটা জিনিস বেরোচ্ছে একটু হ্যালো আর লিখে দেখি কীরকম, তারপরে ধরেন রেজুমের ভিতরে দিয়ে দেয় যে গোল্যাং, পিএসপি, জাভাস্ক্রিপ্ট, সি শার্প, এফ শার্প সবই হয়তো বসে পারে। এখন ফ্রেশার হিসেবে আপনি যখন কোনো একটা রেজুমি দেখেন যার জিরো এক্সপিরিয়েন্স, তার কাছে কি আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এক্সপেক্ট করেন, নাকি সে একটা ল্যাঙ্গুয়েজে যদি লিখে যে আমি শুধু জাভাস্ক্রিপ্ট পারি আর সি প্লাস প্লাস যেহেতু ক্লাসে পড়াইছে এই জন্যই হয়তো বা জানি, আর কোনো কিছু সম্পর্কে অত বেশি ধারণা নেই, একটা দুইটা প্রজেক্ট করছে, মানে রেজুমিটা আসলে কীভাবে হইলে আপনার জন্য বুঝতে সুবিধা হয়? আর এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে রং চং মারা যেসব রেজুমি বা রেজুমির ভিতরে অনেক জিনিসপত্র থাকলে কি ভালো, মানে রেজুমির ভিতরে আসলে আপনি দেখেন কি সিজিপিএ নাকি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ নাকি কোনটা দেখলাম আপনার মনে হয় কি না এই ছেলেটার একটু ইন্টারভিউর জন্য ডাকি, ছেলেটার সাথে কথা বলে দেখি কী অবস্থা। এটা একজনে হয়তো একটা টেস্ট থাকতে পারে। আমার কাছে ফ্রেশারদের সিভির ক্ষেত্রে যে সমস্যা হয় সেটা হচ্ছে যে মানে যখন আগে আমরা এই মুহূর্তে মানে রিসেন্টলি কিছুদিন তো হায়ারিং বন্ধ রাখছি আমরা, বাট যখন আমরা বাল্ক হায়ারিং করতাম তখন মানে সিভি আসার প্যাটার্ন দেখে বুঝতে পারতাম যে কোন ইউনিভার্সিটি ব্যাচ বাইর হয়েছে। একটা ইউনিভার্সিটির একটা ব্যাচ মানে হচ্ছে একই সিভি, এক্স্যাক্টলি এক সিভি, শুধু নামটা চেঞ্জ হয়ে আসা। সো মানে এটা হয়তো, এবং অনেস্টলি আমিও এটাই করছি। আমরা যখন বাইরে হব তখন আমার মনে আছে আমাদের নজরুল নামে একটা ফ্রেন্ড, সে একটা সিভি ক্রিয়েট করলো অ্যান্ড দেন আমরা সবাই দিত
বলে নামটা চেঞ্জ করলাম শুধু। এখন ওই সময়ে আমি যখন এই শ্যুট করতেছিলাম, সিভি শ্যুট করছিলাম, তারা ডেফিনেটলি আমার সব বন্ধুরা করতেছিল। হ্যাঁ, তাহলে সবাই দেখতেছে যে একই সিভি, শুধু নামটা চেঞ্জ, সবাই নিশ্চয়ই এইভাবে সবগুলো ফেলে দিচ্ছে, তাই না? হ্যাঁ, তো এইখানে আমি যখন সিভিটা ক্রিয়েট করতেছি, আমরা হয়তো ভাবি যে আমি তো ডক লেখায় এত এক্সপার্ট না, এত সুন্দর লিখতে পারবো না, কিন্তু যদি কেউ তার নিজের সিভিটা বাংলা মেথডে বসে 3-4 দিন ধরে চিন্তা করে করে বানাইছে, চেঞ্জ করতেছে, বানাইছে, চেঞ্জ করছে, সেটা হচ্ছে বেস্ট সিভি নিজের সম্পর্কে। মানে আমি যদি মানে ওই যে অনেক সময় ইংলিশ মুভিতে রোবট ফ্যাক্টরি দেখায় না, যে অনেক রোবট দাঁড়ায় আছে, ওর ভিতর থেকে আসলে আমি কাকে পিক করব, তাই না? ওখান থেকে যে একটু হলেও স্ট্যান্ড আউট করবে, সেটা ভালোভাবে হোক আর খারাপভাবে। ধরো তুমি রোড ফ্যাক্টরিতে গেছো, সামনে 2000 এক্স্যাক্ট সেম রোবট দাঁড়ায় আছে, এই ভিতর একটা রোবট দেখতেছো তুমি, ধরো মুখের একদিকে ট্যামা খাওয়া, একটু হলেও ওই ট্যামা খাওয়া রোবটটা তুমি ট্যামা খাইলো কেন, ওটা দেখি তো, তাই না? তো এখানে একটু স্ট্যান্ড আউট করতে হবে। তো এই সিভির ক্ষেত্রে এই জিনিসটা খুব বিরক্তিকর, যে আমরা দেখলে বুঝতে পারি যে এটা সকলে কোনো না কোনো একজনের সিভি কপি করছে। সো এই ক্ষেত্রে সাধারণত সবাই ইগনোর করে যায়, বিরক্তি হয়। এটা হলো একটা। দ্বিতীয়ত হচ্ছে সিভিতে অনেক বিষয় লেখা নিয়ে। হ্যাঁ, সিভিতে যারা অনেক বিষয় লেখে তারা বোকা। এখন আমি 15-16-17 বছর কাজ করছি, আমি অসংখ্য টেকনোলজির নাম শিখছি, ভুলেও গেছি। এখন আমি যদি আমার প্রথম লাইফে স্মার্টি বলে একটা ছিল, মানে এটাও যদি এখনও সিভিতে রাখি, আর আমাকে জিজ্ঞেস করে একটা স্মার্টি কোশ্চেন, আমি বলতে পারবো না, ঠিক আছে? আর হ্যালো ওয়ার্ড বা টার্ম শিখে মনে হচ্ছে পারি, এরকম অনেক কিছুই তো। আমি গতকালকে একটা টার্ম শিখছি, আজকে আমি এটা সিভিতে লিখতে পারবো, কারণ আজকে আমি জিজ্ঞেস করলাম, কিছু বলতে পারবো। কিন্তু ওইটা যদি 2 বছর ধরে থাকে, তাহলে তো ওই পরে এই জিনিসটা জিজ্ঞেস করলে আমার মাথায় আসবে না ওটা কী জিনিস ছিল। তো সিভিতে সাধারণত মানে আমাদের ইন্টারভিউ নেওয়ারও অনেক সমস্যা আছে, কিন্তু যারা ভালো ইন্টারভিউ নেয়, আমার বিশ্বাস, আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি সিভিটা নিয়ে জাস্ট 1 মিনিট 2 মিনিট আগে পেন্সিলে কতগুলো দাগ দিই, আচ্ছা এই জিনিসটা একটু ইন্টারেস্টিং, এই জিনিসটার সাথে আমার নলেজটা মিলে, কারণ আমারও তো জানতে হবে। একটা জাস্ট ছোট করে ইন্টারভিউ করব, রেজুমে কিন্তু কাইন্ড অফ আমার ইন্টারভিউর কোশ্চেনের চিটশিটটা। এক্স্যাক্টলি আমার কোশ্চেন কিন্তু সব রেজুমে থেকে। এখন আমি ওখানে আমার সাথে ওর কমন জোনগুলো দাগাচ্ছি। এখন আমি যদি বোকার মতো আমার হরাইজন বাড়ায় ফেলি, দেখা গেল যে আমি মঙ্গোডিবির নাম শুনছি, কিন্তু সারা জীবন মাইস্কুলে কাজ করছি, আমি 2টাই লিখছি, আমার বাড়াইতে হবে। অ্যান্ড দেন সামহাউ যে ইন্টারভিউ নিচ্ছে সে শুধু মঙ্গতে কাজ করছে, তাহলে সে তো শুধু মঙ্গ ফোকাসটি হবে, এবং মঙ্গ 2টা লাইনে পরে যখন তুমি কিছু আনসার দিতে পারবে না, ধরে নেবে যে দেবে তাহলে পুরোটা ফেক, কিন্তু সে কিন্তু অনেক কাজ করছে, কিন্তু এই না বুঝে তার হরাইজন বাড়ায় সে ধরা খেয়ে গেল। এটাও একটা খুবই কমন মিস্টেক মানুষজন করে। কিছু সিভি আজকের দিনে এসেও মানুষ তার মানে হাইট, ওয়েট, বুকের মাপিগুলো দেয়, আই হ্যাভ নো ক্লু কেন দেয়, বাবার নাম মায়ের নাম কেন দেয়, আই হ্যাভ নো ক্লু, এটা তো ভাই বিয়ের না, বায়োডাটা না, ঠিক আছে? তো এরকম কিছু অতি স্টুপিড মিস্টেকও আছে। এখন এই স্টুপিড মিস্টেক যারা করতেছেন তাদের আসলে দোষ নেই, তাদের আসলে দোষ নাই, কারণ হচ্ছে সামহাও আমাদের এন্টায়ার বাংলাদেশের লিটিল বি ইউনিভার্সিটি, আমরা ইন্ডাস্ট্রি, সব কিছু না, আমাদের প্র্যাকটিসটা খুবই পোর। এখন কমেন্ট সেকশনে গালাগালি শুরু হয়ে যাবে আমাকে নিয়ে, বাট সিরিয়াসলি পোর। আমি লাস্ট কয়েক বছরে আমার মানে ভাইয়ের ট্রিটমেন্টের কারণে বারবার ইন্ডিয়া যাওয়া হয়েছে, আর একটা কোম্পানির সাথে লিয়াজও করতেও গেছি। তো আমি 3টা পার্টিকুলার শহর বলি, দিল্লি, আহমেদাবাদ, আরেকটা হচ্ছে আরেকটা কি জানি ভুলে গেলাম না, গুরগাঁও তো দিল্লিতেই, আরেকটা হচ্ছে এই তামিলের দিকে। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, আমি যখন প্লেন থেকে নামছি, হোটেলে গেছি, এইটুকের ভিতরে আমি এত বিশাল বিশাল বিল্ডিং দেখছি, ধরো লেটস সে বসুন্ধরা সাইজের বিল্ডিং, উপরে শুধু একটা সফটওয়্যার কোম্পানির নাম লেখা। মার্কেটটা এত বড়, মানে আমাদের এন্টায়ার বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো ওই বিল্ডিংয়ে ভরলেও অর্ধেক জায়গায় থাকবে, মানে একটা সফটওয়্যার কোম্পানি। এরকম আমি অসংখ্য মাল্টিপল বিল্ডিং দেখছি। আমাদের প্র্যাকটিসটা আসলে খুবই পোর। আমরা ভাবতেছি যে মানে ইন্ডিয়াকে কম্পিট করা তো অনেক দূরের কথা, আমরা ধারে কাছেও নাই। সো আমরা সামহাও আমাদের ভিতরে মানে শেখার, আমার ভিতরে, আমি অন্যদের আমার ভিতরে
শেখার স্পৃহা হচ্ছে টাকার স্পৃহা অবশ্যই বেশি, কিন্তু টাকা আসলে বাই প্রোডাক্ট, অটোমেটিক্যালি আসবে। লাইফস্টাইল, গাড়ি, ফ্লাইট, এগুলো সব অটোমেটিক্যালি আসবে। আমার সমস্যা হচ্ছে এখানে আমাকেও তুমি দোষ দিতে পারো না, কারণ আমাদের মার্কেট থেকে সব সিনিয়র চলে গেছে, আমি একটা গাধা হয়ে এখন রুল করতেছি মার্কেটে, তাহলে তুমি আমাকে কেন দোষ দিবা? তাই না? তো আমাদের এন্টার প্র্যাকটিসটা না খুবই পোর, তো সেটা ফ্রেশারদের জন্য পোর। ইন্ডিয়ায় হয়তো একজন ফ্রেশার বাইরে যে যখন টাটা সফটের বিশাল এরকম 20 তলা বিল্ডিং দেখে, তখন সে হয়তো একটা আর্চ ফিল করে, এবং যে পরিবেশটা দেখে টিসিএস ইনফোসিসের ভিতরে গেলেই তো এন্ট্রি গেটে ঢোকার দরকার নয়, যে তার আগের যে পার্কিং জোন ওইটা যখন সে দেখে, সে তখন বুঝে যে এই সিভি দিয়ে আমার হবে না। সে তখন যায়, শেখে, এবং তার ভিতরে একটা থ্রাইভ কাজ করে। অনেক ট্রাই করতে হবে আমার ওই শুধু রিসেপশন এরিয়াটা পার করার জন্য, কিন্তু আমাদের এখানে এন্টায়ার প্র্যাকটিসটা মানে আমার জন্য, আবারও বলে দিচ্ছি যেন গালাগালি না খাই, এত পর যে মানে আমি তো ভাই, তুমি সিএস গ্র্যাজুয়েট কিছু পারো না, তাও আসো বসো, শুধু বসো না, তারপর সে জিজ্ঞেস করবে এসি কই, লাইট কই, এই কই, ওই কই, ঠিক আছে? কিন্তু আসলে ওই জিনিসটা গুগল লাইক অফিস, আসলে এটা তো আমার এবং ওই সিএস গ্র্যাজুয়েটের একসাথে অর্জন করা দরকার এই ইন্ডাস্ট্রির জন্য। কিন্তু মানে ওর আমার কাছে ডিমান্ডও করার কথা না, আমার এখানে দেওয়ারও কথা না, উই টুগেদার ওই জিনিসটা অ্যাচিভ করার কথা। তা আমরা মানে সামহাও আমাদের আসলে বারবার বলছি আমাদের আকাশ অনেক ছোট, কুয়ার ব্যাং আমরা, এই জন্য ওই সিভি বলো, সিভিও পোর, আমিও পোর, আমার কোম্পানিও পোর, এভরিওয়ান ইজ পোর প্র্যাকটিস, মানে আমরা কম্পেয়ারেবল না সীমার নিচে আমরা সবাই। কিন্তু এই দারিদ্র সীমার নিচে থাকা সত্ত্বেও আমরা দেখি যে এখন বাংলাদেশে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর অফিস হচ্ছে, এটা খুবই ভালো ব্যাপার, মানে খুবই অ্যাপ্রিসিয়েটেবল ব্যাপার যে অফিসগুলো সুন্দরভাবে করার চেষ্টা করতেছে। তো কোনো একটা ফ্রেশার বা জুনিয়র ডেভেলপার যখন ক্যারিয়ারের প্রথম চাকরি বাকরি খোঁজার চেষ্টা করবে, এখন ধরেন একটা ছেলে 4টা বছর সময় ধরে কিছুই প্র্যাকটিস করে নেই, কোনো ইসের মধ্যে নাই, হঠাৎ করে 6 মাস 7 মাস বা 1 বছর ধরে শিখছে, 1 বছর ধরে শেখার পরে সে চিন্তা করতেছে এরকম ফ্যান্সি অফিসালা একটা ভিআইপি অফিসের মধ্যে আমার চাকরি বাকরি লাগবে, যদি না হয় তাহলে আমার জীবন তো নাই হয়ে গেল, হ্যাঁ তাইলে আমি এই দেশ ছেড়ে যেতে হবে, নাইলে হইল না আমার, যেহেতু ওই ফ্যান্সি অফিসে চাকরি পাই না। এখন প্রথম চাকরিটা কি ফ্যান্সি অফিসে করা উচিত? আর সবার জন্য তো ক্যারিয়ারের শুরু ফ্যান্সি অফিসে হবে না, তো তাইলে তার নিজের চিন্তা ভাবনাটাকে কিভাবে তৈরি করা উচিত যাতে সে একদিন ফ্যান্সি, আমার মনে হয় যে ফ্যান্সি অফিসের এক্সপিরিয়েন্স সবার কম বেশি একদিন নেওয়া উচিত আর কি। মানে এটা তো 5 স্টারের মানুষজন খাইতে যাই, মানে এমন না যে 5 স্টার আমরা সবসময় খাই, কিন্তু মাঝে মাঝে তো যাই আর কি। তো ক্যারিয়ারের প্রথম জবটা খোঁজার ক্ষেত্রে বা প্রথম যে আমি কোম্পানিটাতে কাজ করব, সেই জায়গাটাতে প্রথমত কোন জিনিসটা দেখা উচিত? যেটা আমি আসলে টপ 10 নিয়ে কথা বলতে চাই না, কারণ টপ যেই 5 to 10% আছে যারা ধরেন ফাটাফাটি কোম্পানিতে কাজ করবে, ওদের কথা আলাদা। মানে যারা ধরেন অপটিমাইজলিতে কাজ করবে, ইনস্টিটিউশনে কাজ করবে, মনস্টার ল্যাবে কাজ করবে, না মনস্টার ল্যাবে থাকা অনেক কঠিন ব্যাপার। সো ফ্যাক্ট হতেছে যে এই কোম্পানিগুলোতে যারা কাজ করবে তাদের কথা তো আলাদা, কিন্তু আমার কান্ট্রিটা তো আসলে মিডিওকর বা অ্যাভারেজ মানুষে হয়তো বা বেশি, মেজরিটি পার্সন অ্যাভারেজ মানুষ, সেই অ্যাভারেজ একটা পার্সন সে তার প্রথম চাকরির ক্ষেত্রে কোন কোন জিনিস একটু চিন্তা ভাবনা করা উচিত? আচ্ছা, সো ক্যারিয়ারে মানে লেটস সে আমি যদি এখন 5000 এমপ্লয়ির একটা কোম্পানিতে ঢুকি, সেইখানে আমি দেখব মানে এন্টায়ার কোম্পানিটা একটা প্রসেস ওরিয়েন্টেড কোম্পানি, একটা মেশিন, এবং সেই মেশিনের ভিতরে আসলে আমি একটা ছোট্ট পার্টটা কিন্তু আমি না, আমার টিম, সেই টিমের আমি একটা ছোট পার্ট, ঠিক আছে? ভার্সেস আমি যদি লেটসে মিরপুর ডিএইচএস, মহাখালী ডিএইচএস এর একটা কোম্পানি দেখি, 20 জনের কোম্পানি লেটসে বা 15 জনের কোম্পানি, অফিসে ভালো খাবার দেয় না, অফিসের পিওনই রান্না করে খাওয়ায়, ঠিক আছে, এসি আছে, ঢড ঢড শব্দ করে, অনেক সমস্যা। কিন্তু এই 20 জনের টিমে আমি আসলে কে? এই 20 জনের টিমে আমি আসলে সব কিছু, হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজার আজকে আসে না, আমি স্ট্যান্ড আপ হয়তো করতেছি, কিউএর চাপে আছে, ভাইয়া আপনি একটু ফ্রি আছেন, একটু কিউইং করে দেন, এগুলো তো আমাদের গায়ে লাগবে, আমি ডেভেলপার হয়ে কিউএ করবো, চাকরি ছেড়ে, কিন্তু আসলে আমার স্কোপ, খেলার, এক্সপোজার করার অনেক সুযোগ বেশি, এক্সপেরিমেন্ট করার সুযোগ বেশি। এখন একটা হচ্ছে আমাদের মাস্টার হতে হবে, লেটস সে কেউ একজন ব্যাক এন্ডে মাস্টার হবে, কেউ ফ্রন্ট এন্ডে মাস্টার হবে, আর অ্যাট দ্য সেম টাইম মানে আলটিমেটলি ডে এন্ডে মাস্টার প্লাস এন্টায়ার ইকোসিস্টেম নিয়ে জানে, মানে একটা আইডিয়া রাখে, মানে এন্ড অফ দ্য ডে 15 বছর 20 বছর পরে কি হবে, তুমি তো আলটিমেটলি মানুষই চালাবা,
ডেফিনেটলি তুমি কোড করবা, ডেফিনেটলি তুমি অনেক বড় বিজ্ঞানী হও, কিন্তু তুমি তো আসলে মানুষ চালাবা, তুমি তো বড় জিনিস ডিল করবা, আলটিমেটলি তুমি একজন সলিউশন আর্কিটেক্ট হবে। এখন তুমি শুধু যদি একটা ছোট্ট জিনিসটা সারা জীবন করে থাকো, তুমি খুব ভালো কিসে ভালো, ধরো তুমি হচ্ছে মানে লেটস সে তুমি হচ্ছে খুব সার্চ ইঞ্জিন নিয়ে জটিল জ্ঞান রাখো, আর কিচ্ছু তুমি জানো না, তুমি খুবই ভালো রিসোর্স, 4 বছর 5 বছর 10 বছর পরে কি তুমি খুব ভালো রিসোর্স, মানে মানে তোমাকে নিতে হলে তো আমার ওইরকম বড় কোম্পানিতে হতে হবে, কেন আমি তো সব জায়গায় নিতে পারবো না। তো ফ্রেশারদের জন্য, ফ্রেশার না আসলে আমি যা বলছি এটা হচ্ছে আর্লি স্টেজ অফ মাই ক্যারিয়ার কী হওয়া উচিত। আর্লি স্টেজ অফ ক্যারিয়ার হওয়া উচিত যেইখানে আমি আসলে অনেক বেশি চাপে থাকবো, আমার দিন শেষে মানে ছোট করে একটা অ্যাড করতে চাই, ফ্রেশার হিসেবে যখন কোনো একটা কোম্পানিতে যাই, যেই ধরেন 1 মাস কাজ করছি, দ্বিতীয় মাসে একটা প্রজেক্টে কাজের প্রেশার বেড়ে গেছে, তারা খুঁজে পাওয়া করে হ্যাঁ এটাই তো এক্স্যাক্টলি। এখন মানে প্রথম সময়টা হচ্ছে ভাই ওই যে লোহা পিটায় না, হ্যাঁ পিটায়, ওই টাইমটা ঠিক আছে। ক্যারিয়ার প্রথম 3 বছর বা 4 বছর আমরা যা শিখি, এরপরে বাকিটা হচ্ছে ওর উপরে জাস্ট আমরা পাইল আপ করতে থাকি, ওই সময়টাই বেস্ট, মাথাটা একটু খোলা থাকে। এখন ওই সময় আমার শুধুমাত্র ফোকাস হওয়া উচিত আমি কোথায় ভাই বেশি এক্সপোজার পাবো, কোথায় আমাকে হাত পা ধরে ব্যথে, এটা আমার এক বড় ভাইয়ের কথা যে ছেলে পেলে নিয়ে এসে হাত পা ধরে পানিতে ফেলা দেন, ঠিক আছে, মানে খুবই রুড কথা এটা, যে কারণ আমি হাত পা ধরে ফালাই দিব, হ্যাঁ তখন তো সে ভাববে যে আমি কেন ডেভেলপার হলাম, আমার বন্ধুর এত ভালো অফিস, আমার তো শেষ হয়েছে, কিন্তু আলটিমেটলি সে ডে এন্ড ডে 1 দিন 2 দিন 5 দিন পরে সে একটা কঠিন জিনিস কোনো হেল্প ছাড়া এক্সপ্লোর করে সলিউশন নিয়ে আসছে। কিন্তু সেম জিনিসটা হয়তো আমি বলতেছি না যে মানে ফ্যান্সি কোম্পানি বা এগুলোতে পাওয়া যাবে না, কিন্তু হয়তো ওইখানে এই কাজটা আমি পাইতামই না, আমরা তো বসে থাকতাম। তো ক্যারিয়ারে ভাই প্রথম দিকে যত যুদ্ধ করা যায়, তাই বলে ওই যে একই জিনিস রেপ্লিকেট করা না, এমন একটা জায়গা যেখানে আমাকে আজকে বিভিন্ন রকমের ফায়ার ফাইটিং করতে হবে, এরকম জায়গাগুলো এক ধরনের মানে বাড়ায়, লেটস সে আমার ক্যাপাসিটি বাড়ায়, সহ্য ক্ষমতা বাড়ায়, আমার ওভারঅল নলেজ বাড়ায়। তো ক্যারিয়ারে প্রথম চাকরিগুলো খুব ভাইটাল, এই সময়ে ভালো প্র্যাকটিস আছে, এরকম কোম্পানি শেখার অনেক সুযোগ আছে, আমি কার সাথে কাজ করতেছি, কোন বড় ভাই আছে ওখানে, তাই বলে সেলিব্রিটি মানে সেলিব্রিটিদের প্রতি নো অফেন্স, আমাকে হয়তো কেউ ওই গ্রুপে ফেলবে, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে ভাই প্রতিটা কোম্পানিতেই ওই মানে স্যান্ডেল পরে একসা ঠিকমতো গোসল করে না, এরকম কিছু বড় ভাই আছে যারা আসলে জেম, কেউ তাদের চেনে না কিন্তু তারা জেম, সুপার জেম। ওই বড় ভাইয়ের পাশে বসে কাজ করলে যা নলেজ শেখা যায় সেটা হয়তো অনেক সময় ধরো মানে আমার মতো ফেক প্রোফাইলদের সাথে শেখা যায় না হয়তো, ঠিক আছে। তো মেইন ফোকাস হওয়া উচিত প্রথম 3, 4, 5 বছর, যে অনেকে মানে আমি ইয়াং ছেলে পেলে কাছে সত্যি আমার কাছে খুব ফ্রাস্ট্রেটেড লাগে শুনে যে তারা মানে নো অফেন্স টু ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ডেফিনেটলি আমরা সব কিছু করতেছি লাইফের জন্য, কিন্তু মানে প্রথম দিকে তো তুমি একজন ইয়াং মানুষ, তোমার তো রক্ত গরম, ব্যাচেলার বউ নাই। আমার লাইফের একটা সময় পর্যন্ত কি বিষয়টা ছিল এরকম যে আমি অফিসে প্যারা খাই আর রাতের বাসায় প্যারা সলভ করি। এখন মানে ডেফিনেশনে ধরলে ওইটাও তো অফিসের কাজই করছে, আমি প্যারা সলভ করছি। আসলে আমি প্যারা সলভ করছি কী জন্য, কারণ দিনের বেলা আমার যে হিউমিলিয়েশন অ্যাভয়েড করার জন্য আমি রাতের বেলা ওইটার জন্য প্রোটেক্ট করছি নিজেকে, সেটা আমাকে পে অফ করছে। তো প্রথম ক্যারিয়ার প্রথম 3, 4 বছর 5 বছর হোয়াট এভার ফ্যান্সি অফিসে যাই আর ওই নিস্তালা মিরপুর ডিএইচএসের অফিসে যাই, যে অফিসে যাই কিনা, আমার মেইন কনসার্ন হওয়া উচিত যে আমি এখানে আসলে কতটুকু এক্সপোজার পাবো টু নলেজ, টু ফায়ার ফাইটিং সিচুয়েশান, কার সাথে কাজ করতেছি, কী কাজ করতেছি এরকম। আমার ইউনিভার্সিটির একটা ছোটো ভাই আমার কাছে সিভি দিয়েছিল, বেশ অনেক দূর আমরা আগে গেছিলাম কথাবার্তা বলতে। লেটার অন আমি আসলে মানে সে একটু লেটসে লো টেক টেকনোলজি, আমি বলবো না কারণ বাজে যাবে, ঝগড়া ঝাঁটি হবে, আমাকে নিয়ে এমনিতে অনেক মানুষের সমস্যা আছে। সো একটু লো টেক টেকনোলজি তার 2 বছর কাজ করে ফেলছে, এখন সে আমাদের মেইন স্ট্রিম অ্যাপ ডেভেলপমেন্টে আসতে চাচ্ছে। তো আমি তাকে আসলে ওই স্যালারিটা অফার করতে পারতেছি না, ঠিক আছে। আর সে এক্সপেক্ট করতেছে যে আমি তাকে স্টার্টিং দেবো, নতুন মানে অ্যাপ ডেভেলপমেন্টে ক্যারিয়ার শুরু করাবো, সে লো টেকে অনেক দূর আগে গেছে হয়তো, উইথ মানে ওই এক্সপিরিয়েন্সকে কাউন্ট করেছি না, আমি পারতেছিলাম না। তো আমি পারতেছিলাম না, ইটস নট লাইক যে আমি দিব না এরকম, আমি পারতেছিলাম না আসলে দিতে, সে ফিট করতেছিলাম ওই লেভেলটায়, ঠিক আছে। তো আনফর্চুনেটলি তাকে আমি রাজি করাতে পারিনি। আই হোপ সে এখন রাইট ট্র্যাকে আছে, কিন্তু আলটিমেটলি এইটা তো তাকে লং শর্টে অনেক হেল্প করতো।
ছোট হয়তো কিছু স্যাক্রিফাইস করতে হ্যাঁ ছোট স্যাক্রিফাইস করতে হতো। তো এই বিষয়গুলো আসলে সামনে যখন আমি আর্লি ডেজে কাউকে দেখি 5,000 টাকার জন্য স্যালারি চেঞ্জ করতে, মানে কোম্পানি চেঞ্জ করতে, ভাই কোম্পানি তুমি চেঞ্জ করো 5,000 টাকার জন্য না, কোম্পানি চেঞ্জ করবা যে আমি এখানে বোধহয় আমার শেখার সুযোগ হচ্ছে না। আবার এখানে হয়তো পরিবেশ ভালো না, আমার সাথে বাজে ব্যবহার করে, এই টাইপের একটা বিষয়। আবার এখানে আরেকটা বলি যে এখানে ইয়াং ছেলেপেলে তো আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে 3 মাস একটা প্রজেক্ট করার পরে আমার তো শেখার সুযোগ বন্ধ হয়ে গেছে। রাইট। সো কোম্পানিগুলো মানি মেকিং করতে আসছে। সো কোম্পানিগুলো তো ডেফিনেটলি, যদি আমি দেখি তোমাকে ওখানে ফিট করছি, ফিটের সময় একটু আনস্টেবল ছিল, যে ইকোসিস্টেম হারমোনি খুব দারুণ চলতেছে, তো আমি তো ওখানে রাখতেই চাবো, 1 বছর 2 বছর তুমি থাকো। আমার নিজের সাথে উইন্ডো যদি সাথে সাথে বন্ধ হয়ে যায় সেইটা সমস্যা। আমি পাশের ডেস্কে আরেক ভাই কি টেকনোলজি নিয়ে কাজ করতেছে, চা খাতে গল্প করতেছে, ওগুলোও নলেজ। এবং দেন দিন শেষে মনে হচ্ছে হ্যাঁ আমি হারাই গেলাম করে বাসায় যে একটা হ্যালো বানালাম, ওইটাও নলেজ। কিন্তু ওই যে অনেকের ভিতরে এই টেন্ডেন্সি, এই টু মাচ শিখতে হবে ফোকাসে, দেখা যায় যে না এখানে তো এক প্রজেক্টে আমি 6 মাস থেকে জব সুইচ করে ফেলে। তো এরকম যখন আমরা সিভি দেখি যে 3 বছরে 4টা জব চেঞ্জ, 3 বছরে জব চেঞ্জ করছে, এটা দেখলে তো আমি জিজ্ঞেস করি ভাই তুমি কেন চেঞ্জ করছো। এখন সে যখন এরকম কথা বলে তখন আমি বুঝি যে সে ইজ নট রাইট ফিট ফর মাই টিম। তো এইরকম আর কি, বেশি গ্রিডি না হয়ে কাজ শেখা, এক্সপোজার, ভাই আমি কামলা, আমাকে যেখানে ইচ্ছা ফালা, আমি মায়ের খেতে রাজি আছি, এই মাইন্ডসেটটা আলটিমেটলি লং শটে অনেক পে অফ করে। না ইনফ্যাক্ট আমি যে জিনিসটা সবাইকে সাজেস্ট করি, আপনার সাথে একমত, যে শুরুতে টাকা পয়সা অবশ্যই জীবনের জন্য প্রয়োজন, হ্যাঁ, কিন্তু এই সফটওয়্যার লাইনে বা টেকনোলজি লাইনে টাকা পয়সা আমি দেখি যে 5-6 বছরের ভিতরে মানুষ ভালো অ্যামাউন্টের এবং ভালো একটা অ্যাভারেজ ডেভেলপার। আমরা তো এটা তো স্বীকার করতে হবে যে আমরা আমাদের মানে যে বড় ভাই অ্যাকাউন্টিং লাইনে গেছে, সে কি আসলে গাধা না? তো সে একই জিনিস, সামহাও লাইফ আমাকে কম্পিউটার সায়েন্সে নিয়ে গেছে, আরেকজনকে ইলেকট্রিক্যালে নিয়ে গেছে, আরেকজনকে সিভিলে নিয়ে গেছে, একজনকে হয়তো নন টেক কোনো ক্যারিয়ার লাইনে নিয়ে গেছে। অ্যান্ড দেন রেস্ট অফ দ্য থিংস কিন্তু মার্কেট ডিমান্ডের উপর ডিপেন্ড করে। সো মার্কেট ডিমান্ডে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো পজিশনে আছি, অনেক ভালো স্যালারি পাচ্ছি, অনেক ভালো লাইফ করতেছি। অফিসে কেউ আমাদের কথা বলে সাথে চাকরি ছেড়ে দেওয়ার মতো মানে আমাদের মার্কেট আছে, ঠিক আছে। কিন্তু আমার আরেক বড় ভাই যে নাই, তার ব্যক্তিত্বের কোনো সমস্যা নেই, তার মার্কেট তাকে সেই লাক্সারিটা দিচ্ছে না। সো আমাদের খুশি হওয়া উচিত। সে খুশি হয়ে ওই লং শট গেম খেলার জন্য প্রথম দিকে এইসব নিয়ে এত বেশি ফোকাস নয়। তাই বলে হ্যাঁ কেউ আমাকে হিউমিলিয়েট করবে, অফিসে যেতে আমার মনে হয় সুইসাইড করে ওই রকম অফিসে চাকরি না। আমার কথা হচ্ছে যে ভাই শেখো, কাজ করো, কেউ কাজ দিলে খুশি হও যে আমি আরেকটা এসে এক্সপ্লোর করার সুযোগ পাইছি, দেন প্রথমেই গুগল হওয়ার চেষ্টা না করে। ঠিক আছে, আমরা ডিসকাশন শেষের পথে। আর 3টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেন খুবই শর্টকাট কোশ্চেন। প্রথম 3টা কোশ্চেন, প্রথম কোশ্চেন হচ্ছে যে মনস্টার ল্যাবে কেউ যদি ফ্রেশার হিসেবে কাজ করতে চায়, আদৌ ফ্রেশারদের জন্য কোনো অপরচুনিটি আছে কিনা, আর ফ্রেশারদের জন্য যদি অপরচুনিটি হয় সেটা কি ধরনের টেকনোলজিতে হয়, বা একটা ফ্রেশারের ভিতরে আপনি ইউজুয়ালি কি ধরনের জিনিসপত্র দেখেন, দেখে মনে হয় কি যে না তাকে হয়তো ভাই। ওকে, আচ্ছা মনস্টার ল্যাব না, আমি বলি যে আমি বা আমরা বা যে কেউ আসলে ফ্রেশার কিংবা 1-2 বছরের এক্সপিরিয়েন্স কাউকে আসলে কি খুঁজি। তো একজন ফ্রেশার আমরা মানে এটাই স্বাভাবিক যে ফ্রেশার আসলে ইন্ডাস্ট্রি টেক নিয়ে অত বেশি জানবে না বা তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থাকবে না। আমি পার্টিকুলারলি দেখে যে ফ্রেশার তার গিভেন যে কারিকুলাম, গিভেন জিনিসে সম্পর্কে সে কী জানে। তো এখন আমি তো মানে খুব বেসিক, খুবই আনফর্চুনেট, সুপার আনফর্চুনেট, সেটা হচ্ছে ফ্রেশার না 1-2 বছরের এক্সপিরিয়েন্স লোকদেরকেও আমরা মানে সিরিয়াসলি একটা পর্যায়ে ইন্টারভিউয়ে জাস্ট খাতায় আমি পিরামিড করতে দিছি কোড। এটা আমার এই এক্সপেরিমেন্ট বহু মানুষের উপর করা, যেটা আমরা ল্যাবে প্রথম এক্সপেরিয়েন্স করতাম, একদম প্রথম ল্যাবে স্টার দিয়ে এক্স্যাক্টলি ধারে কাছেও করতে পারে না, মানে এক্স্যাক্ট পিরামিড দরকার নাই, ধারে কাছেও করতে পারে না। তার মানে দুইটা লুপ চালানো নিয়ে তার মাথা খোলে নাই। তো এইটা কাইন্ড অফ লেটস সে লিটমাস টেস্ট একটা সময় পর্যন্ত আমার ছিল, যে তার মানে তুমি আসলে এই লোকটা না, প্রোগ্রামার না। হ্যাঁ, তো ইউনিভার্সিটিতে একজন মানুষ আমাদের ইন্ডাস্ট্রির জন্য কী কী শেখে, সে ডাটাবেজে একটা কোর্স থাকে, তাই না? C++-এর যে কোর্স থাকে বা C++-এর কোর্স থাকে, ওখানে সে আসলে ওপি সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া পাওয়া উচিত, খুব সুন্দরভাবে ওপি পড়ানো হয় বা বইয়ে থাকে। সো আমি ওপি বা 3টা পির কাজ বোঝে কিনা এই জিনিসগুলো বেসিকলি জিজ্ঞেস করি, ইনহেরিটেন্স বোঝে কিনা এইটা জিজ্ঞেস করি। তো এই জায়গাগুলোতে দেখা যায় আনফর্চুনেটলি এটা তো একেবারে বেসিক নলেজ, এখানে অনেক ফ্রেশার, এবং আমি বলতে সিএস গ্র্যাজুয়েট, নট লাইক নন সিএস হলে আমি এগুলো জিজ্ঞেস করতাম না।
আমি দেখছি এগুলো সে পড়ে আসছে, কিন্তু সেগুলো সে কিছুই বোঝাতে পারে না আমাকে, এবং আমি কঠিন প্রশ্ন করি না, ভেরি বেসিক প্রশ্ন। তো ইউনিভার্সিটি ফ্রেশারদের কাছ থেকে কী আশা করি, ইউনিভার্সিটি ফ্রেশাররা যেই ইন্ডাস্ট্রি রিলেটেড যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সে যদি বুঝে পড়ে থাকে, কিংবা পাশ করে আসার পরে ঠিক আছে ওই সময় গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত ছিলাম, এখন আমি একটু বুঝে পড়লাম, সে যদি 2 মাস সত্যি মনোযোগ দিয়ে চা খেতে খেতে পড়ে, তাহলে আমি বুঝবো যে তুমি তোমার গিভেন অপরচুনিটিতে শিখতে পারছো। এই জিনিসটাই আসলে আমরা দেখি যে তাকে আসলে শেখানোর মন মানসিকতা আছে নাকি সে আসলে মানে দরজা বন্ধ করে বসে আছে। তো এটা একটা খুব ভালো টেস্ট, যেটা ফ্রেশারদের মেজরিটি ফ্রেশার থেকে ধরো লেটসে একটা মেজর অংশকে আলাদা করে দেয়, যে এরা আসলে এগুলো কিছুই পারে না, ওপি পারে না, ডাটাবেস পারে না। আমি অ্যালগোরিদম জিজ্ঞেসই করি না, জানি ওখানে যাওয়া যাবে না বাংলাদেশে, কিন্তু এই বেসিক 3টা জিনিস, ডাটা স্ট্রাকচার, মানে যেই ল্যাঙ্গুয়েজটা শিখতেছে তার যে ইনবিল্ড ডেটা স্ট্রাকচারগুলো আছে সেটা সম্পর্কে যদি একটু কোনো আইডিয়া নেই, তো এখানে মেজর অংশ বাদ পড়ে যায়। আচ্ছা, কাদেরকে নেওয়া হয়? দেখা যায় যে এদের ভিতরে কেউ কেউ আসে যারা ইউনিভার্সিটিতে, আমরা সবাই ওই যে আমাদের প্রজেক্ট থাকে সিএসএ, যে 4th ইয়ারে থাকে, 3rd ইয়ারে থাকে, যে স্কুল ম্যানেজমেন্ট, তারপরে লাইব্রেরি ম্যানেজমেন্ট আমরা করে আসছি, তাই না? সো এদের ভিতরে কেউ কেউ থাকে যে স্কুল ম্যানেজমেন্ট, লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রজেক্টটি খুব সুন্দরভাবে গিটহাবে প্রেজেন্ট করে নিয়ে আসে, ঠিক আছে? সো অ্যাডিশনাল ছোটো ফিচারও লাগে না, সে সুন্দরভাবে গিটহাবে লিখছে, রিডমি লিখছে, কোডগুলো সুন্দর করে সাজানো গিটহাবে উঠাইছে, ঠিক আছে? অ্যান্ড দেন ওখানে কোডের ভিতরে একটু ঢুকলে কিছু তার কোডের ফ্লেভার পাওয়া যায়। তো এটা তো এমন কিছু বলছি কি এখন পর্যন্ত যেটা আম জনতার কেউ করে নাই, কিন্তু এটা ধরো 95%-এর কাছে আপ টু দিস পাওয়া যায় না। আমার তো ফ্রেশার থেকে আমি অলরেডি বাই করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে ফ্রেশারদের আপ টু দিস যদি হয় যে কোনো গিটহাবে একটা সুন্দর প্রজেক্ট আছে, তারপরে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে তারা কিন্তু যারা একটু মানে চাকরিটা পেতে চায়, তারা একটু পড়ালেখা পাশ করার পরে করে, হ্যাঁ তাদের কানে ততদিনে চলে যায় যে আমার ডিজাইন প্যাটার্ন শিখতে হবে। এখন ডিজাইন প্যাটার্ন আমি তার কাছ থেকে বুঝে নিব, এইটা আমি কোনোদিনও আশা করি না, আশা করা উচিত না, কারণ ডিজাইন প্যাটার্ন তো আসলে শুধু তাত্ত্বিকভাবে শেখার জিনিস, এটা লং টাইম প্র্যাকটিস করার বিষয়, তাই না? কিন্তু ডিজাইন প্যাটার্নের 1-2টা প্রশ্ন, যে ভাই কী কী ডিজাইন প্যাটার্ন আছে জানো নাকি, ঠিক আছে? কিংবা সলিড প্রিন্সিপালের নাম শুনছো নাকি, নাম শোনা পর্যন্ত, আচ্ছা সলিড প্রিন্সিপাল এগুলো কি বলতে পারো কি না, এইগুলোতে হিউজলি মানুষজন আউট হয়ে যায়। সো ফ্রেশারদের ভিতরে সত্যি কথা, ফ্রেশারদের ভিতর থেকে মানে চুজ করা খুব সহজ, কারণ মানে এত সহজে মানুষজন লেটসে ফিল্টার আউট হয়ে যায় যে হয় লাস্টলি সব কিছুকে ওভারকাম করতে পারে, মানে ধরো এগুলো কিছুই পারে নাই, কিন্তু একজন মানুষের পার্সোনালিটি খুব দারুণ, কথাবার্তা ভালো, মানে হয় কি, আমি তো আসলে আমার কলিগ খুঁজতেছি, এখন হয়তো আমি মানে ইন্টারভিউ নিচ্ছি, আলটিমেটলি তো কালকে ও জয়েন করলেও আমার পাশে বসবে, আমার সাথে ভাত খাবে, আমার সাথে নিচে সিঙ্গারের আড্ডায় যাবে, আমরা আড্ডা মারবো, এবং অসংখ্য অফিসের বাইরের বিষয় নিয়ে আড্ডা মারবো, অসংখ্য বিষয় নিয়ে। সো কখনো কখনো এই সব কিছু ওভাররোল হয়ে যায় নাইস পার্সোনালিটির জন্য। এখন এই পার্টটা তো হয়তো শুনে মনে হতে পারে এটা তো ভাই বায়াসনেস হয়ে গেল, আসলে কিন্তু না। প্রোগ্রামার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ভিতরে পার্থক্য হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কামস আপ উইথ সো মেনি সফট স্কিল, যেটা তাকে তাকে অনেক আগায় দিতে সাহায্য করে। একজন মানুষ কাজ করতেছে, তার যদি নাইস পার্সোনালিটি না হয় কনফ্লিক্টিং লাগে যাবে, একজন বলবে এই কী লিখছো, সাথে সাথে সে গোসরা করবে, কিংবা সে যখন একটু সিনিয়র হবে আরেকজনকে হয়তো স্ল্যাং ইউজ করে বাজে হয় বলবে সাথে সে। সো নাইস পার্সোনালিটি চাকরিতে ফ্রেশার কেন সব লেভেলেই, এটা অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি নাইস পার্সোনালিটি যাদের সাথে কাজ করে আমার ভালো লাগবে বা যাদের দ্বারা আমি ইন্সপায়ার্ড হব, এরকম লোকজন আমার আশেপাশে দেখলে আমার ভালো লাগে। সো এইটা আলটিমেটলি সব ক্রাইটেরিয়াকে অনেক সময় ওভারঅল করে দেয়। এবং আমি মনস্টার ল্যাবে আমি যখন জয়েন করি 8-9 বছর আগে, তখন আমি তো বুড়া অলরেডি, কিন্তু আমি যখন যাদেরকে হায়ার করছি তারা সেই সময়ের ইয়াং স্মার্ট পোলাপাইন, নট ডিজুস পোলাপাইন, স্মার্ট পোলাপাইন, চোখ খোলা, লাইফ সম্পর্কে দারুণ দারুণ আইডিয়া আছে। সো মনস্টার ল্যাবের গত 8 বছর সত্যি কথা আমার ওই ফ্রেশার কলিগরা যারা এখন সিনিয়র, তারা আমাকে ইয়াং রাখছে। আমি যখন এখন সিরিয়াসলি, কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড আসছে অস্ট্রেলিয়া থেকে, আমি বলি তুই তো বুড়া হয়ে গেছিস, মানে আমি তো অবশ্যই বুড়া, কিন্তু এই ইয়াং ছেলে পেলে তাদের নাইস পার্সোনালিটি, তাদের টেক নিয়ে হাঙ্গার, তারা এটা করতেছে ওটা করতেছে, প্রতি মুহূর্তে সত্যি কথা আমাকে চাঙ্গা রাখে, ইন্সপায়ার করে, এবং তাদের কাছ থেকে এখন আমি শিখাই না সত্যি কথা। সো এই সব কিছুই মিলে একটা কম্বো আসলে আমার মেবি।
না, খুব চমৎকারভাবে অ্যান্সার করছেন। ইনফ্যাক্ট আমার দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সারও পেয়ে গেছি। তো লাস্ট কোশ্চেনটাতে চলে যেতে চাই। এখন যেহেতু এআই, মেশিন লার্নিং, তারপরে গিটহাব কোপাইলট, চ্যাট জিপিটি আছে, তারপর গুগল বার্ড, জিমিনি, এই বিভিন্ন নানাবিধ জিনিসপত্র আছে। এই এত কিছুর ভিতরে অনেক সময় ফ্রেশাররা চিন্তা করে যে ভাই আমি তো চ্যাট জিপিটিকে যদি একটা স্কেচ করে আমি একটা ডিজাইন দিয়ে দিই, ও তো আমাকে কোড দিয়ে দিতেছে বা আমি বলে দিই, বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে ফ্রেশার সে ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করে বা ফ্রন্ট এন্ডে এসে জবের ভিতরে ঢুকে। এরকম একটা সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, সেখানে আমি ফ্রেশার হিসেবে এই এআই মেশিন, তার মধ্যে আবার আর কাজ হয়েছে এনভিডিয়া সিইও বলছে যে এয়ারপোর্ট ওরা তো ধরেন ভাই টেনশন। এবং আমি এনভিডিয়া সিইও এটা বলার পর থেকে আমি মনে হয় 3টা বা 4টা ইউনিভার্সিটিতে গেছি, এই কোশ্চেন আমি একটা করে পাইছি, ভাই এনভিডিয়া সিইও বলছে তো প্রোগ্রাম শিখানো। তা আমি সবাই বলছি যে আমার মনে হয় উনি চাইতেছে যে সবাই জিপিইউ কিনে গেম খেলা শুরু করুক, কারোর আর কোডিং করার দরকার নেই আর কি, কারণ উনি জিপিইউর ব্যবসার মধ্যে আরো আছে, ওইটার মধ্যে এসে থাকতে চায় আর কি। তো ফ্যাক্ট হচ্ছে এরকম একটা সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি যেখানে কাইন্ড অফ এভরিডে নতুন নতুন টেকনোলজি আসতেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষ একটু টেনশনে পড়ে যাচ্ছে, বিশেষ করে ফ্রেশাররা বেশি টেনশনে পড়তেছে, কারণ এই টাইপের জিনিসপত্র ফ্রেশাররা একটু বেশি এক্সপ্লোর করে, বয়স্ক মানুষজন একটু কম মানে পরে এক্সপ্লোর করে। আমাদের তো আমরা লাইনে পড়ে গেছি, আর তো পালানোর উপায় নেই। সো এই সিচুয়েশনে আসলে এইসব টুল টেকনোলজি নিয়ে চিন্তা ভাবনা করা উচিত কিনা, আর যদি চিন্তা ভাবনা করি এদেরকে সাথে নিয়ে, কারণ এদেরকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই, সাথে নিয়ে কিভাবে সামনে আগাবো, এটাই আমাদের আজকের দিনের শেষ। আচ্ছা, অনেক সময় নিয়ে নিয়েছি, শর্টে আনসার দিই। একটা সময় আমাদের যখন আমরা কোড লিখতাম, তখন আমাদের ডাটাবেস কানেক্টর থেকে শুরু করে কোডটা লেখা শুরু করতে হতো, এবং একটা সময় আমাদের ওই যে সিকিউরিটির বিভিন্ন জিনিস শিখতে হতো, সিআরএফ ফ্যান ত্যান হ্যাক হয়ে যাবে, এসকিউএল ইনজেকশন হয়ে যাবে, এগুলো আমরা কিন্তু একদম শিখছি, প্র্যাকটিস করছি। এখনকার দিনে যারা কাজ করে তারা কেউ এগুলো করতে হয় না, সব কিছুই মানে ওআরএম লেয়ারে বা কিংবা ফ্রেমওয়ার্ক লেয়ারে হয়ে থাকে। এখন আগের দিনে আমাদের প্রথম 1 মাসের যে কাজ, এটা এখন 10 সেকেন্ডে npm ইনস্টল বা দিলে হয়ে যাচ্ছে। এখন তাতে কি আমাদের কাজ কমছে না বাড়ছে? তাতে আমাদের হরাইজন বাড়ছে, আমরা আরো মূল কাজটার দিকে আগায় গেছি, গার্বেজ কাজ কম করতে হয়েছে। এখন আমাদের যে এআই টুলের যুগ আসছে, ডেফিনেটলি আমাদের গার্বেজ কাম আরও কমে গেছে, ঠিক আছে? এখন একটা সময় বলতে ইভেন খুব বেশি না, 3-4 বছর আগে বা 5 বছর আগেও, ঠিক আছে, তুমি কি টেস্ট লেখো, যদি কেউ লেখে তাহলে তার তো মাটিতে পা পড়তো না, সে বোধহয় মানে সে রকেটের জন্য কোড লেখে, আমি ইউনিট টেস্ট লিখি। এখন ইউনিট টেস্ট বাচ্চা পোলাপেন লেখে। ইউনিট টেস্টের কনসেপ্ট 4 থেকে 5 বছর আগে সিনিয়ররাও বলতো যে ইউনিট টেস্ট মানে হচ্ছে যে একটা ক্যালকুলেটার, A + B, A 1 2 দিবা, এইটুকুই। সে প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারতো না আসলে ইউনিট টেস্টটা কোথায় ফিট ইন করে। কিন্তু এখন প্রচুর প্রজেক্টে আমরা ইউনিট টেস্ট লিখি, এখন যে কথা হয় কভারেজ কতটুকু, তাই না? সো এখন এআই এর যুগে আমার ইউনিট টেস্ট লেখাটা দেখা যাচ্ছে কোপাইলট করে দিচ্ছে, কোডিয়াম করে, যেমন বিভিন্ন টুল করে দিচ্ছে। সো তাহলে আমার এখন কোড এটাকে ম্যান্ডেটরি করে ফেলতে হবে। আগে আমরা একটা ক্রাড হয়তো সারাদিনে লিখতাম, এখন আমাকে 5টা ক্রাড সারাদিন লিখতে হবে উইথ হেল্প অফ এআই টুল। এই জিনিসগুলোতে আমরা যদি পিছায় থাকি তাহলে আমরা হারায় যাব। আর এই জিনিসগুলো যা আসছে, ডেফিনেটলি এটা গার্বেজ কাজের স্কোপ কমায় দিচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম এটা একটা হরাইজনকে ওপেন করতেছে। সো আমার বিশ্বাস যে সামনের দিনগুলোতে আমরা তারাই টিকবো যারা এই টুল টেকনোলজির টপে থাকতে পারবো, এবং যেই অস্ত্রটা আসছে সেই অস্ত্র নিয়ে চিন্তা হাই হুতাশ করে রাতে ঘুম নষ্ট করে রেদার ওই ট্রাই উইথ দ্যাট টুল, ঠিক আছে, এবং নিজের এফিসিয়েন্সি বাড়ানো, দ্যাট শুড বি গুড ইনাফ ইনশাল্লাহ। আর যদি ধ্বংস হয়ে যায় দুনিয়া, ধ্বংস তো এক সময় হবে, ওকে আসছে, ঠিক আছে? না, খুবই চমৎকার ভাই, আপনার সাথে একটা লম্বা সময় আলোচনা করছি, ডিসকাশন করছি আজকে। তো আজকে আমরা শেষের দিকে চলে আসছি। সব মিলে ভাই আপনি প্রোগ্রামিং হিরো, আবার আজকে ডিসকাশন, সব মিলে কোনো যদি ফিডব্যাক থাকে, পজিটিভ কথা বলতে হবে ব্যাপারটা এরকম না, বাট মানে ক্রিটিক্যাল জিনিসপত্র বা ফিডব্যাক, এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার করতে পারেন। না, তোমার সাথে গল্প করা অলওয়েজ নাইস এক্সপিরিয়েন্স, অনেস্টলি। মানে এর আগেও যখন আমরা কফি খাইছি, আপনার সাথে সিঙ্গারা খাইতে যেতে হবে একদিন, আমার ব্র্যান্ড তো সিঙ্গারা। সো ডেফিনেটলি তোমার সাথে কথা বলা অলওয়েজ এক্সাইটিং, কথা বলে খুব ভালো লাগছে। এবং
আসলে আমরা যেটা বলছি এটা তো আসলে একটা চায়ের দোকানের আড্ডাই, সো এটা এই জন্য বলে নিচ্ছি যে আমি কিন্তু কোনো স্টেটমেন্ট দিই না, ইটস নট এ প্রেস ব্রিফিং। সো আমার কথায় ভাই অফেন্ডেড কেউ হয়েন না, এটা জাস্ট চায়ের আমার সাথে রাকিবের চায়ের আড্ডা এটা, ঠিক আছে? আর ক্যারিয়ার বা আদার স্টাফ নিয়ে সবাইকে আমি যেটা বলবো যে প্লিজ কাম ডাউন হন, ফোকাসড হন এবং নিজের উপর বিশ্বাস রাখেন। আকাশটা অনেক বড় এবং সেখানে মানে আজকে হয়তো আমি হাঁটতে জানি না, বাট ফর শিওর ইউ আর ক্যাপাবল যে আপনি ওই আকাশে ফ্লাই করার আপনি ফ্লাই করতে ক্যাপাসিটি রাখেন, সেটা ফোকাস রাখেন, বিশ্বাস রাখেন, ট্রাই করেন, রেদার দেন হাই হুতাশ বড় ভাই কী করবো, বড় ভাই কী করবো। নিজের উপর কনফিডেন্স থেকে দরজা খোলা রেখে কাজ করলে মানে আমি বলবো এক সময় হয়তো আজকের অডিয়েন্স যারা শুনতেছে তারা বলবে যে আসাদ ভাই কী চাহা মারছিল, কিছুই তো হইতে পারিনি, আজকে দেখ আমি আর 2টা আসাদকে হায়ার করতে পারি। এভরিওয়ান হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, জাস্ট বিশ্বাস রাখতে হবে, দ্যাটস ইট মেবি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময়। থ্যাংক ইউ আমাকে দেখার জন্য। ইনশাআল্লাহ, ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো শেষ করি। থ্যাংক ইউ।